তো প্রথমত যেটা করবো আজকে, যে আগের দিন লাস্ট ক্লাসে কিছু আমি হোমওয়ার্ক কোশ্চেন দিয়েছিলাম, সেগুলোকে একটুখানি আমরা চেক করে নেবো। আমি সলভ করে করে দেখাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন। তোমরা একটুখানি কনফার্ম করো যে তোমাদের অ্যান্সারের সঙ্গে মিলছে নাকি। আচ্ছা, তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, কোয়েশ্চেন নাম্বার 1 যেটা ছিল, 1, সেটাতে এখানে করছি আমি 7 to the power x ইজ ইকুয়াল টু 343। আচ্ছা, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ আশা করছি। না দেখতে পেলে আমাকে একটু জানাবে। না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না, ওকে, ওয়েট ওয়েট ওয়েট, আমি মনে হয় শেয়ার করতে ভুলে গেছি, ওটাই আমি ভাবছিলাম। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে। আচ্ছা, 564 ইন্টু 56 ডিভাইড বাই 49। ঠিক আছে, এইটাই ছিল আমার কাছে কোয়েশ্চেন। তো এখানে আমাকে এক্স এর মান বার করতে হবে। কি করে করবো? এটা যেমন আছে থাক, 7 to the power x। এবার 343, আমাকে মাথায় রাখতে হবে 343 মানে হয় 7 এর কিউব। ওকে, তাহলে 7 এর কিউব ডিভাইডেড বাই 512। 512 আছে, 512 মানে কি হয় জানো তো? 512 মানে হয় 8 এর কিউব, ঠিক আছে, 8 to the power 3। ওকে, ইন্টু 64। 64 মানে হয় 8 স্কোয়ার, লিখলাম। ইন্টু 56। 56টাকে আমি 8 7 56 এরকম করে লিখতে পারি। এবং ডিভাইড বাই 49 আছে, 49টাকে আমি 7 স্কোয়ার লিখতে পারি। এরকম করে লিখছি। কেন লিখছি? তার কারণ এই যে 343 আর 512, এদেরকে দেখে আমি প্রথমে দেখতে পেলাম যে এগুলো কিউব হচ্ছে, তো এগুলোকে আগে নোট করলাম। এবং যখনই ওগুলো কিউব দেখতে পাচ্ছি, তারপরে দেখছি 64, 56 এবং 49, এই সংখ্যাগুলোতে তোমার 8 এবং 7-এর মানে সিচুয়েশন চলে আসছে। 8 স্কোয়ার 64, 7 স্কোয়ার 49, এগুলো চলে আসছে অলরেডি। ঠিক আছে, এবার তোমরা বলতেই পারো যে দাদা, আমি তো কাটাকুটিও করে নিতে পারি, নর্মাল করতে পারি, কিন্তু কাটাকুটি করার থেকে এটা করাটা অনেক বেশি লাভজনক। ওকে, আচ্ছা, এবার তাহলে করি। দেখো, ভালো করে বুঝবো এখান থেকে। 8 স্কোয়ার এবং 8 এখানে গুণ অবস্থায় আছে, 8 to the power 2 আর 8 to the power 1 গুণ অবস্থায় থাকছে, তাহলে এই দুটোকে পরস্পর গুণ করে দিলে কি হয়ে যাবে? ওপরে কিন্তু 8 to the power 3 হয়ে যাবে টোটাল। আর নিচে কত আছে? নিচেও দেখো 8 to the power 3 আছে। অর্থাৎ এই 8 স্কোয়ার আর 8 একসঙ্গে কাটলে পুরো 8-এর কিউবটা কেটে যাচ্ছে। এটা সম্ভব। একইভাবে 7-এর কিউব উপরে আছে, উপরে 7 to the power 1 আছে, নিচে 7 স্কোয়ার আছে। এই 7-এর কিউব আর 7 to the power 1 এটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কত আসবে? 7 to the power 4 আসবে উপরে। টু দি পাওয়ার 3 আর টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই করার সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তোমরা জানো। 7 to the power 4 আসবে, নিচে আসবে 7 স্কোয়ার। এবার নিচে 7 স্কোয়ার মানে এটা ভাগ অবস্থায় আছে, এটা ভাগ অবস্থায় এরকম করে আছে। ভাগ অবস্থায় থাকলে তোমরা জানো পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়ে যায় যদি সেম সংখ্যা হয়। তাহলে 7 চাপলো, 4 থেকে 2 বাদ গেলে 2 থাকলো। অর্থাৎ এই পুরোটা ক্যালকুলেশন করে পেলাম আমি 7-এর স্কোয়ার। রাইট? তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? 7 to the power x ইজ ইকুয়াল টু 7 to the power 2। দুটোই 7, দুটোরই মাথায় পাওয়ার আছে, তো আমি বলতে পারি এখান থেকে কম্পেয়ার করে যে x ইজ ইকুয়াল টু 2 হয়ে যাবে। বলো, সবার কি 2 অ্যান্সার এসছে? হ্যাঁ, 2 এসেছে। হ্যাঁ। আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমরা একটু চেক করে নিও, কারো যদি অ্যান্সার মিসম্যাচ হয় তাহলে করে একটু দেখো যে কোথায় ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে, আমি যে কারণে সলভ করেও দেখিয়ে দিচ্ছি একেবারে। ওকে, একইভাবে আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করছি, যেটা নেক্সট হোমওয়ার্ক দেওয়া ছিল। কোয়েশ্চেন নাম্বার 2, এটা বলছে 5 to the power x ইজ ইকুয়াল টু 25 আচ্ছা, ডিভাইডেড বাই 5 to the power 3 ইন্টু 0.6, এটা হচ্ছে, ঠিক আছে, 3 ইন্টু 0.6। আচ্ছা, ডিভাইডেড বাই, এখানে আরেকটা ডিভিশন দেওয়া আছে, 125 ইন্টু 625 625 এটা এরকম আমাকে গল্প দেওয়া আছে, ঠিক আছে। Okay, এখানে দেখো সবকিছুই 5-এর পাওয়ারে আছে। 25 মানে 5 স্কোয়ার হবে, এখানে 125 মানে 5-এর কিউব হবে। 625টাকে কি করতে পারি? দেখো, বেসিক্যালি 625 মানে হচ্ছে আমার 25 স্কোয়ার। 625 মানে হচ্ছে 25 স্কোয়ার। 25টাকে যদি 5-এর আকারে লিখি তাহলে কত হবে? 5 স্কোয়ার হবে, এবং তার হোল টু দি পাওয়ার 2 থাকছে।
তাহলে এরকম অবস্থা থাকলে 2 দুগুণে 4 হয়ে 5^4 হয়ে যাবে, অর্থাৎ 625 মানে আমি লিখতে পারি 5^4। এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো 25টাকে মডিফাই করলে কি হবে? 5 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4.9 ডিভাইড আকারে রাখছি। 5^3 ইন্টু 0.6, এটা করলে কত হবে? 3×6 = 18 লিখলাম। এখানে দশমিক এক ঘর পড়ে আছে, এখানে এক ঘর পড়ে দশমিকটা বসিয়ে দিলাম। ডিভাইডেড বাই 125 মানে হবে 5 কিউব, আর 625 মানে হবে কত? 5^4, তার আবার মাথায় টু দি পাওয়ার 0.5। ওকে, আমি একটু ভেঙে ভেঙেই করাচ্ছি, স্টেপ জাম্প এখনই করছি না, এতে করে যদি কারো বুঝতে সমস্যা হয় তার জন্য। বাট এগুলো কিন্তু স্টেপ জাম্প দিয়েও করা যেতে পারে, যদি তুমি বুঝতে পারো স্টেপ জাম্প দিয়ে করবে, যত স্টেপস কমাবে তত ফাস্ট অ্যান্সার আসবে। এটা কত হবে? 2×4.9, তো 49 দুগুণে হয় 98, 98। দশমিক এক ঘর সরলে দশমিকটা এখানে বলবে। তোমাদেরকে আমি প্রথম ক্লাস থেকে বলেছিলাম যে যে কোনো সংখ্যার ডাবল করা এবং হাফ করা আমাকে প্র্যাকটিসে রাখতে হবে। এই যে 49 দুগুণে 98, এই জিনিসগুলো কিন্তু আমাদের অভ্যাসে থাকতে হবে, ঠিক আছে? এখানে কত আসছে? 5^1.8 ডিভাইডেড বাই 5 কিউব ইন্টু 5^4 ইন্টু 0.5 কত হবে? 4×5 = 20 হয়, নর্মালি 20। আর দশমিক এক ঘর সরলে এখানে দশমিক চলে আসবে, অর্থাৎ জিরোটা কেটে যাবে, অর্থাৎ শুধু 5 স্কোয়ার থাকবে। ওকে, তাহলে এবার আমরা কি করব? আমরা এবার নর্মাল রুল অ্যাপ্লাই করছি, বড়বাসের রুলই করছি, আগে সব ডিভিশন গুলোর কাজ করে নিচ্ছি। তো ডিভাইড করছি মানে হিসেব মতন কত হবে? এই যে 9.8 মাইনাস 1.8, 9.8 মাইনাস 1.8 আর -3, কারণ এগুলো তিনটেই ভাগ অবস্থা আছে, -3, এইটা করলাম, ভালো কথা। আর ইন্টু টু, ইন্টু মানে পাওয়ারের টুটা ইন্টু অবস্থা আছে, অর্থাৎ ওটাকে প্লাস করবো, অর্থাৎ এই তিনটে মাইনাস করার পর তারপরে +2 করে দেবো। অর্থাৎ কি হবে দেখো, আলটিমেটলি দেখো 0.8 আর 0.8 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 9 থেকে 1 সিম্পল বাদ দেবো, কত হবে? 8 আসবে। 8 থেকে 3 বাদ দেবো, কত আসবে? 5 আসবে। 5-এর সঙ্গে 2 যোগ করে দেবো, কত আসবে? 7 আসবে, 5^7। তাহলে এখানে আলটিমেটলি যে 5^x এদিকে ছিল, এটাই লিখছি, 5^x ইজ ইকাল টু 5^7 হলে x এর ভ্যালু হবে 7। ওকে, বোঝা যাচ্ছে? সবার কি অ্যান্সার সেম হ্যাঁ, এসছে? 7 হয়েছে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। হুম, দাদা আরেকটা কথা তুমি বলেছিলে আগের দিনকে, এই যে এই হ্যাঁ বল। পাওয়ার থাকে না, প্লাস মাইনাস যখন থাকে তখন ওটা ম্যাটার করে না, তো পাওয়ারেও যখন প্লাস মাইনাস হবে ওটা ব্র্যাকেট না করলেও ম্যাটার করবে না, তো কোনো অসুবিধা হবে না? এমনি প্রবলেম নেই, আমি জাস্ট ব্র্যাকেট করে দেখালাম, এই ডিভিশনের কাজটা আগে করছি বলে এটা সেপারেট ব্র্যাকেট দিয়ে দিলাম, আদারওয়াইজ মানে এমনিতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলেও ছিল আগের দিন। ঠিক হ্যাঁ, আছে। এমনিতে কোনো প্রবলেম, শুধু কার থেকে কে প্লাস কার সঙ্গে কে মাইনাস, এই রিলেশনটা একটুখানি ঠিক রাখতে হবে। ধরো 9.8 মাইনাস 1.8 হচ্ছে, এইটা যা 1.8 মাইনাস 9.8, এই দুটো তো সেম নয়, তাই না? দুটোর মধ্যে তফাৎ আছে, এটা আমাকে একটু বুঝতে হবে। এই তফাৎটা একটুখানি হ্যাঁ খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এইটাতে যেন ভুল না হয়। রাইট হয়ে যাবে ওটা। কার থেকে কত মাইনাস করছি সেটুকু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেন আরেকটা দেওয়া ছিল, কোয়েশ্চেন নাম্বার 3 আই গেস এটা। হ্যাঁ, 729 টু দি পাওয়ার 1.3, আচ্ছা, ইন্টু 81 টু দি পাওয়ার 1.8 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 0.5 ছিল বোধহয়, 9 টু দি পাওয়ার 0.5 ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার এক্স। দেখো পুরোটাই সূচক। 729 মানে কি হয় বলো তো? 9-এর কিউব হয় 729। যাদের কিউব মুখস্থ থাকবে তারা কিন্তু এগুলো সহজে ধরতে পারবে, কিউব না মুখস্থ থাকলে ধরতে একটু কষ্ট হবে, ঠিক আছে? এইগুলো কিউবটা মুখস্থ রাখার কথা সবাইকে আমি বলছি বারবার। তো দেখো এটা একটু ডাইরেক্ট করি, 9 কিউব তার হোল টু দি পাওয়ার 1.3 হবে, তাহলে 9 টু দি পাওয়ার কত হবে? 3 ইন্টু 1.3, 3×3 = 39, তাহলে এখানে 3.9 হয়ে যাওয়া উচিত। আচ্ছা, ইন্টু 9 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1.8, মানে 1.8 ইন্টু 2, তাহলে এটা তোমার 3.6 হওয়া উচিত। বাকি ডিভাইড বাই 9 টু দি পাওয়ার 0.5, সিম্পল। তো আলটিমেটলি কত দাঁড়াবে? 9 টু দি পাওয়ার 3.9 প্লাস 3.6 মাইনাস 0.5। আমরা এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, যেমন মাল্টিপ্লিকেশন গুলো অ্যাড হয়ে গেল, আর এটা যদি ডিভিশন আছে তো এটা মাইনাস হয়ে গেল, সিম্পল। তাহলে কত দাঁড়াবে দেখো, 3.9 আর 3.6 করলে কত হবে? দেখো 3 আর 3 যোগ করলে 6, আর এখানে 0.9, 6.9 প্লাস 6 কত হয়? 7.5 হয়। বা তুমি যদি দশমিক ছাড়া হিসাব করো, 39 আর 36 যোগ করো,
40 প্লাস 36 76, এক কমিয়ে দাও 75, আর দশমিক এক ঘর সরাও, তাহলে ওটা যোগ করলে আসবে 7.5। এখান থেকে বাদ দিচ্ছি কত, 0.5, শুধু 0.5 যদি বাদ দিই তাহলে কত পড়ে থাকবে, 7 পড়ে থাকবে। অর্থাৎ 9 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু হবে 9 টু দি পাওয়ার এক্স। তাহলে আলটিমেটলি এক্স ইজ ইকুয়াল টু 7 এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। বলো সবার অ্যান্সার মিলছে নাকি? হ্যাঁ। হ্যাঁ। ওকে, ভেরি নাইস। তো আশা করছি তোমরা সবাই এই কনসেপ্ট গুলো বুঝতে পেরেছো ভালোই, যে কারণে তোমাদের সলভ হয়েছে ভালো রকম ভাবে, কোনো রকম প্রবলেম দেখছি না। পরের কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং আছে, পরের কোশ্চেনটা একটুখানি দেখছি বড় সংখ্যা দিয়ে রয়েছে, দেখা যাক। বলছে 3375 to the power 4.2 to the power 4.2 divided by 225 to the power 6.8, 225 to the power 6.8, আচ্ছা ইন্টু 3375 ইন্টু 3375, এটা বলা আছে, ঠিক আছে। আর এখানে কি বলা আছে, 15 টু দি পাওয়ার রুট এক্স, এরকম একটা বলা আছে। থাকুক, থাকুক। আচ্ছা, এখানে মজার বিষয় দেখো, 33 75 225, আবার 33 75 করেছে। তো ক্যান এনিওয়ান গেস এটা কি দিকে যেতে পারে? তোমরা তো অবশ্য সলভ করে নিয়েছো যতদূর আমি বুঝতে 15 পারছি। এর কিউব, 15 এর 15 কিউব হচ্ছে 3375। একদম ভেরি গুড, 15 কিউব হচ্ছে 3375। 15 কিউব যদি করি তাহলে 15 টু দি পাওয়ার 3, তাহলে হোল টু দি পাওয়ার 4.2 এরকম থাকছে, ডিভাইডেড বাই, আচ্ছা এটা এরকম, হ্যাঁ ডিভাইড বাই, এটা হচ্ছে 15 স্কোয়ার হয়, 15 স্কোয়ার তাহলে হোল টু দি পাওয়ার কত, 6.8। আচ্ছা 3375 মানে এটা আবার হয়ে যাবে 15 কিউব, আর এখানে তো 15 টু দি পাওয়ার রুট এক্স আছে, থাক। আচ্ছা এটা কত হয়ে যাবে, এটা যদি ডাইরেক্ট এখান থেকে বানাই তাহলে এটা এটা নর্মাল লিখি, তাহলে 3 দুগুণে 6, 3 চারে 12, 12.6 হয়ে গেল, 12.6 হয়ে গেল, সিম্পল। এটা যদি করি কত হবে, 6.8, 4 দুগুণে 120, 8 দুগুণে 16, 136, তাহলে 13.6 হয়ে গেল এখানে। ভালো কথা। তাহলে 15 টু দি পাওয়ার এটা কত আছে, 12.6 মাইনাস 13.6 হবে কিন্তু এবারে, ঠিক আছে। 12.6 মাইনাস 13.6 প্লাস এটা কত হবে, টু দি পাওয়ার 3। ওকে, 12.6 থেকে মাইনাস 13.6 করলে এই দুটো থেকে করলে আসবে -1, আর 3 আর -1 ক্যান্সেল আউট করে কত থাকবে, 2 থাকবে পাওয়ারে। অর্থাৎ এটা আলটিমেটলি পড়ে থাকলো 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 টু দি পাওয়ার রুট এক্স। অর্থাৎ রুট এক্স এর ভ্যালু হলো 2, এক্স এর ভ্যালু হবে কত, 2 স্কোয়ার, অর্থাৎ ইজ ইকুয়াল টু 4। বলো তোমার 4 অ্যান্সার আসছে? হ্যাঁ। হ্যাঁ। ওকে, তাহলে ঠিক আছে, ভেরি গুড, তোমরা সবকটাই ভালোভাবে সলভ করতে পেরেছো আমি দেখতে পাচ্ছি। তো দ্যাট ইজ ভেরি গুড, তাহলে তোমরা পারছো এগুলো করতে। তাহলে সূচক নিয়ে আশা করছি সমস্যায় পড়তে হবে না। এরপর আমরা তাহলে কি করি বলতো, কতগুলো আমরা একটু নতুন ধারার প্রশ্নের দিকে এগোই। হুম, একটু নতুন ধারার প্রশ্নের দিকে এগিয়ে চলি। আচ্ছা এইটা একটা কোশ্চেন করি, একটু বড় সংখ্যার জাতীয় কোশ্চেন, এটা করার চেষ্টা করি, দেখি কেমন কি হয়। হ্যাঁ, এখানে বলা হচ্ছে 343 ডিভাইডেড বাই 1331, 1331 হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু দিয়ে 7/11 হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইন্টু 49/121, এটা হচ্ছে হোল টু দি পাওয়ার আমার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত আসছে, এখান থেকে আসছে 2401 ডিভাইডেড বাই 14641, 14641। আচ্ছা এটা কত হচ্ছে, এটা টু দি পাওয়ার 3x এরকম দেওয়া আছে, ঠিক আছে। এবার এটা আমরা কি করে করতে পারি, দেখো সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, এই জাতীয় কোশ্চেন গুলোতে না, মানে একদম এরকম প্যাটার্নের কোশ্চেন যেখানে পুরোটাই দেখছো পাওয়ারের ওপর বেস করে চলছে এবং পাওয়ারের সঙ্গে পাওয়ার কম্পেয়ার করে আমাকে অ্যান্সার বার করতে হবে, এরকম কোশ্চেন্স গুলোতে একটা কমন ফ্যাক্টর কি হয়, সংখ্যাটা আলটিমেটলি হবে একটা কমন সংখ্যা। যেমন দেখো 7/11 তার হোল টু দি পাওয়ার 4 আছে, তাই তো, তার পাশের ভগ্নাংশটা দেখো 49/121 আছে। 49 মানে আমরা জানি 7 স্কোয়ার, 121 মানে আমরা জানি 11 স্কোয়ার, তাহলে ওইটা পাশের ভগ্নাংশটাকেও 7/11 আকারে করতে পারবো।
তার বাম দিকে দেখো 343/1331 আছে। 343 মানে হচ্ছে 7 এর কিউব, এটা তো আমরা জানবোই। 1331 মানে 11 কিউব, এটাও আমরা জানবো 7/11 আকারে। তো বাম দিকটা পুরো 7/11 আকার হয়ে গেল। এবার দেখো 14641 ডান দিকে যেটা আছে 2401/14641, এটা চট করে আমাদের পক্ষে জানাটা একটু অসুবিধা, একটু ডিফিকাল্ট। কিন্তু বাম দিকে যেহেতু 7/11 পুরো প্যাটার্ন চলছে, তাই আমরা ডান দিকেরটাকেও কিন্তু ওই প্যাটার্নে ফেলার চেষ্টা করবো। এবার কেমন করে চেষ্টা করতে পারি, দেখো 343 অব্দি তো এসেই গেল। আমি একবার ট্রাই করছি 343-এর সঙ্গে 7 মাল্টিপ্লাই কর, দেখি তো কত হয়। 7×3 = 21 আর 2, 7×4 = 28 আর 2 30-এর শূন্য হাতে রইল 3। আচ্ছা, 7×3 = 21 আর 3 = 24, দেখো যাহা বলেছিলাম তাহাই সত্য, 2401 আসলো। অর্থাৎ 343 ইন্টু 7 করলে আসছে 2401। 343 মানে 7-এর কিউব, তা 7-এর কিউবের সঙ্গে 7 মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে 2401 মানে 7^4 হয়ে যাবে। একই না বলো, আমি বলতে পারি তো এটা। একইভাবে হ্যাঁ 14,641, তো 1331-এর সঙ্গে 11 মাল্টিপ্লাই করছি, তো 11 এর মাল্টিপ্লিকেশনের রুল আমরা জানি। 1331 লিখলাম, এখানে একটা ঘর ছেড়ে 1331 এরকম লিখে দিলাম। 1, 3-এর-একে-4, 3×3 = 6, 3-এর-একে-4 আর 1, 14641 মানে দেখো চলে আসলো। অর্থাৎ 1331 মানে আমরা জানি 11 এর কিউব, আর এটা 11 মাল্টিপ্লাই করছি, তাহলে 11^4 মানেই হওয়া উচিত এই 14,641 এর গল্পটা, হ্যাঁ কি না বলো? এটাই হওয়া উচিত। তো এখান থেকে বুঝতে পারছি এটা 2^4 আকারে আসবে। তো বাস, ভেরি ইজি, এখান থেকে জিনিসটা একদম আমার জলের মতন সহজ হয়ে গেল। এবার এইভাবে আমরা কিছু জিনিস আইডেন্টিফাই করে নিতে পারবো। নয়তো করে এক্সাম হলে কি হবে, আমরা তো দেখবো যে এ বাবা ডান দিকের বাম বাম দিকের গুলো তো ঠিক আছে, কিন্তু ডান দিকের গুলো তো আমাকে খুব মুশকিলে ফেলে দিল। কি করা যায় তাহলে? আমরা তখন খুব চিন্তায় পড়ে যাবো যে এটাতে তাহলে আমরা করবোটা কি। ওকে, তাহলে এটা কত আসছে তোমার 7-এর কিউব বাই 11-এর কিউব, তার হোল টু দি পাওয়ার 2। তো আমরা একটু ডাইরেক্ট করার চেষ্টা করি। আমরা এটা বলতে পারি এটা আলটিমেটলি হবে 7/11 হোল টু দি পাওয়ার 6, কারণ এটা পুরোটাই টু দি পাওয়ার 3 হবে, 3×2 = 6। এটা ইন্টু দিয়ে আছে 7/11 হোল টু দি পাওয়ার 4 থাকুক। এটা কত হবে 7 স্কোয়ার আর 11 স্কোয়ার, তাহলে 7/11 তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে লিখতে পারি টু দি পাওয়ার 2 × 2x+1, এরকম করে লিখতে পারি এটা। আর এটা কত আসছে টু দি পাওয়ার 4 আসছে, মানে 7/11 তার হোল টু দি পাওয়ার 4 হবে। আর 4 আর 3x গুণ করলে 4×3 = 12x হয়ে যাওয়া উচিত। তো পুরোটাই দেখো 7/11 এর আকারে চলে আসবে। তাহলে এখানে কত হবে আলটিমেটলি 7/11, 6 আর 4-এ 10 হয়ে যাবে। আর এটা 2×2 = 4, এটা কত করতে পারি 4x+2 করতে পারি এটাকে, এটাও করতে পারি। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 4x প্লাস 6, 6 আর 4-এ 10 আর 2 যোগ করলে 12, 4x + 12 আসছে। এটা আসছে 7/11 হোল টু দি পাওয়ার 12x। তাহলে পরের সমীকরণটা হবে এরকম 4x এখানে কি কাটাকুটি করা যায় এরকম পাওয়ারে পাওয়ারে? সব কটা বারবার থেকে দুই দুই কমন নিয়ে কাটা যাবে? সব কটা থেকে 2 কমন, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ তুমি দেখো না, ধরো ধরো জাস্ট ইন কেস, ধরো তোমার রয়েছে 2 টু দি পাওয়ার 2, আর ধরো এদিকে রয়েছে 2 টু দি পাওয়ার 4। তো নর্মালি 4 × x ধরে এরকম কিছু একটা রয়েছে, ঠিক আছে? তো নর্মালি আমরা কি করতে পারি, 2^2/2 টু দি পাওয়ার 4 = x এরকম হবে। এখানে তো কাটাকুটি করলে এটাকে 2 স্কোয়ার করতে পারি কিনা, হ্যাঁ কিনা বলো? পারি তো? হ্যাঁ হ্যাঁ, পারি। তাহলে -2 হয়ে গেল। -2 হয়ে গেল। তো তুমি এখানেও তুমি পাওয়ারে পাওয়ারে কাটাকুটি করে 2 করে দিতে পারো, কিন্তু শর্ত একটাই, তলাকার যে বেসটা মানে যে সংখ্যার উপর পাওয়ারটা চেপেছে সেই সংখ্যা দুটোকে সমান হতে হবে। বুঝা গেল? সংখ্যা দুটোকে আমাকে সমান অবশ্যই হতে বুঝলাম। হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। কারণ বেসিক্যালি টু পাওয়ারে পাওয়ারে কাটছো মানে এই 2 স্কোয়ার একটা রয়েছে, আর এদিকে ধরো 2 টু দি পাওয়ার 4 রয়েছে, এই পাওয়ারটাই কাটছো, মানে কি হচ্ছে, তুমি এই 2 স্কোয়ার দিয়ে, মানে এদিকে 2 স্কোয়ার দিয়ে এই দিকের একটা 2 স্কোয়ারকেই ক্যান্সেল করছো হিসেব মতো। কারণ 2 টু দি পাওয়ার 4 মানে আমি 2 স্কোয়ার × 2 স্কোয়ার লিখতে পারি। আর এটা যদি 2 স্কোয়ার থাকে তাহলে এই 2 স্কোয়ার আর 2 স্কোয়ারকেই কেটে দিচ্ছ ধরে নাও, এটাই মানে দাঁড়াচ্ছে পাওয়ারে পাওয়ারে কাটানো। তো অবশ্যই সংখ্যা দুটোকে সমান হতে হবে। এবার ধরো 2 স্কোয়ার = 3 টু দি পাওয়ার 4 ইন্টু সামথিং রয়েছে, এখানে যদি পাওয়ারে পাওয়ারে কাটো তাহলে করে তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি 2 স্কোয়ারের পাওয়ার দিয়ে তুমি একটা 3 স্কোয়ারকে কাটছো। কখনই সম্ভব? 2×2 = 4 হয়, আর 3×3 = 9 হয়, 4 দিয়ে 9 এরকম করে কেটে যাওয়া যায়, পরস্পর কাটা যায়। ওকে, তফাৎটা বোঝাতে পারলাম আশা করি। তাহলে 4x + 12 এতে আসলো। আচ্ছা, তাহলে কত দাঁড়াবে আলটিমেটলি, এটা হবে 8x, ওহো, এটা হবে 8x = 12, তাহলে 4×2 = 8, 4×3 = 12, x আলটিমেটলি দাঁড়াবে 3/2 বা 1.5, তুমি যেভাবেই লেখো না কেন, এরকম অ্যান্সার দাঁড়াবে।
বোঝা গেল কোশ্চেনটা? হ্যাঁ। তো এইগুলো মোটামুটি তোমরা এবার যেরকম যেরকমই আসুক না কেন তোমরা পারবে, পাওয়ার রিলেটেড কোশ্চেন তোমাদের অসুবিধা হবে না। দাদা এখানে 4x+2টা নিলাম, আর ওদিকে এই যে 2 আর 4, এই যে 6 আর 4 ছিল ওইটা, কোনটা? ওই 7 টু দি পাওয়ার 6, 11 টু দি পাওয়ার 6, ওই যে হয়ে গেল। হ্যাঁ করলাম তো, ওগুলো করেই তো 4x+12 আসলে। এটা তো 4x+2 ছিল, আর এটা 6 আর 4 ছিল। 6 আর 4 যোগ করে 10, আর 10 আর 2 যোগ করলে এই যে লিখলাম আচ্ছা 12। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপর আমরা কিছু মিসেলেনিয়াস টাইপের আমরা সিম্পলিফিকেশনের দিকে এগোবো। এতক্ষণ আমরা কি প্রথমে আমরা শুরু করলাম ক্যালকুলেশনস দিয়ে, ক্যালকুলেশনস বেসিক ক্যালকুলেশন শিখলাম, স্কোয়ার কিউব, স্কোয়ার রুট, কিউব রুট এগুলো শিখলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা আচ্ছা পাওয়ারের ব্যাপারে শিখলাম। আজকে আমরা যেটা করব নতুন, সেটা হচ্ছে পার্সেন্টেজ রিলেটেড। ঠিক আছে, পার্সেন্টেজ রিলেটেড জিনিসপত্র শিখব। Okay? ধরো তোমাকে একটা কোশ্চেন লিখেছে যে 16% অফ 225, এটা আমরা নর্মালি কি করে থাকি, আমরা করে থাকি হয়তো 16/100 ইন্টু 225, এরকম করে আমরা করার চেষ্টা করি। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবো, 16% অফ 225 যাহা, এটার মানে কিন্তু আমি এরকম ভাবতে পারি যে 225% অফ 16, এটাও কিন্তু তাহাই। কারণ এটা ভাঙলে পরেও 225/100 ইন্টু 16 এরকম আসবে। অর্থাৎ দেখো 16, এই 16 ইন্টু 225/100, এখানেও 225 ইন্টু 16/100, ব্যাপারটা সেম হচ্ছে। এই কনসেপ্টটা আমরা বুঝবো। এবার এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য কিছু নেই। ধরো তোমাকে বলা হয়েছে, একটা কোয়েশ্চেন হয়তো বলেছে 92% অফ 50, এরকম বলা আছে। আমরা কি করব? আমরা কষতে লাগবো 92/100 ইন্টু 50, যেটা আমরা ছোটবেলায় হয়তো করে এসেছি। এই দৃষ্টিকোণটা হয়তো অনেকে স্কুলে শিখিয়ে থাকতেও পারে, আবার অনেকে স্কুলে নাও শিখিয়ে থাকতে পারে। কিন্তু আমরা এখন কি করব? 92%অফ 50 মানে আমরা বুঝে নেব, এটার মানে কিন্তু ঘুরিয়ে এটাও ভাবা যায় যে 50%অফ 92। এবার যখনই মানে 92%অফ 50 হলে মাথায় চট করে খেলতে চাইবে না, সাইকোলজিটাই এরকম। কিন্তু 50%অফ 92 করা মানে আমরা দেখবো কি, 92 এর 50%, অর্থাৎ 92 এর অর্ধেক করলেই অ্যান্সার চলে আসছে। এবার ওই যে হাফ করার টেকনিক তোমাদের সবাইকে রপ্ত করতে বলেছি, যে কোনো সংখ্যাকে ধরে ধরে আমরা হাফ করব। 92 এর হাফ করলে হয়ে যাবে কত? 46 হয়ে যাবে। নর্মাল। কি করে 46 হচ্ছে না বুঝতে পারলে 92টাকে 90+2 এ ভাঙতে পারো। 90 এর হাফ করলে হয় 45, 2 এর হাফ করলে হবে 1, দুটোকে যোগ করে দিলে 45 এর একে 46। তো এখান থেকে দেখো 92%অফ 50টাকে আমি ডাইরেক্ট 46 লিখতে পারি, এই কনসেপ্ট কাজে লাগিয়ে। বোঝা গেল? বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ এইটা একটা গেল। আচ্ছা, এবার এই যে এখানে যেটা করছিলাম যে 225%অফ 16, এটাকে নিয়ে একটুখানি পরামর্শ প্রদান করি। 225%টাকে 200+25 এরকম করে লিখতে হয়। এত পার্সেন্টেজ অফ 16 মানে কি করব? প্রথমে একবার 200%অফ 16 বার করব, 200%অফ 16 এরকম একটা বার করব। ঠিক আছে, মাঝে প্লাস রেখে 25%অফ 16 সেপারেট বার করবো। এইভাবেও করতে পারি যদি আমরা জটিল ক্যালকুলেশন অ্যাভয়েড করতে চাই, মুখে মুখে করতে চাই, তাহলে জন্য এটা অ্যাপ্রোচটা কাজে লাগবে, লাগবে অবশ্যই। 200%অফ 16, আচ্ছা আর একটা জিনিস শিখিয়ে দিই, যখনই পার্সেন্টেজ অ্যাপ্লাই করা হবে কোনো সংখ্যার উপর, ধরো বলা হয়েছে তোমার 340%অফ 170, এরকম বলা হয়েছে। সবসময় মাথায় রাখবে, পার্সেন্টেজ দ্বারা যখনই কোনো সংখ্যা থাকবে, মানে এই যে পার্সেন্টেজ, দেখো পার্সেন্টেজের মাথায় কি আছে, দুটো পুট কি থাকে, বেসিক্যালি এটা এই সি ও এরকম করে লেখা হয়। ঠিক আছে, তো এত জটিলতায় যাচ্ছি না, নর্মালি আমরা ধরবো এরকম দুটো পুট কি থাকে পার্সেন্টেজের মাথায়। এবার দুটো শূন্য শূন্য মতন আছে, দুটো যেহেতু শূন্য শূন্য গোল্লা আছে, খেয়াল রাখবে পার্সেন্টেজ অলওয়েজ, এটার মানে হচ্ছে ক্যান্সেলস টু জিরোজ। ঠিক আছে, দুটো শূন্যকেও ক্যান্সেল করে দেয়। অর্থাৎ 340%, 170 এরকম এক লাইনে লেখা আছে, এবং দুখানা শূন্য আছে, তো পাতি পার্সেন্টেজটাকে তোলার জন্য দুটো শূন্যকে ক্যান্সেল করে দাও, দিয়ে 34x17 সিম্পল ক্যালকুলেট করে না, হয়ে যাবে অ্যান্সার। কারণ নর্মালি 340%অফ 170, তাহলে 340/100 করতাম, পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 দিয়ে ভাগ করতাম, আর ইন্টু 170 করতাম, এই দুটো শূন্য এমনি পরের স্টেপে তোমার কেটে যেত। ওর থেকে এবার বেটার তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ। এবার এটার বেনিফিট কোথায় পাবে, ধরো বলা আছে 120%অফ 90, এরকম বলা আছে, তো পার্সেন্টেজের দুটো শূন্য সিম্পল মনে মনে ক্যান্সেল করে দাও, তাহলে 12 আর 9 গুণ করে দাও, 9 বার 108, ডাইরেক্ট তুমি অ্যান্সারটা লিখে দিতে পারছো।
এই অ্যাডভান্টেজেস গুলো পাওয়া যায়, দৃষ্টিকোণটা অনেকটা বদলে যায় এরকম করে, আমাদের কোশ্চেন, যে কোনো কোশ্চেন দেখার দৃষ্টিকোণ অনেকটা পাল্টে যায়। তো একইভাবে ধরো 200% অফ 60 আছে, তো তোমরা এইটুকুনি জানো যে 100% মানে হচ্ছে কি ফুল, ঠিক আছে, 100% মানে ফুল। আবার এটা আমরা জানি 50% মানে কি, 50% মানে আমরা জানি হাফ, ঠিক আছে। তেমনি 200% মানে কি হবে, 200% মানে হবে ডাবল। যে কোনো কিছুর উপর 200% অ্যাপ্লাই করা মানে তার দ্বিগুণ হয়ে যাওয়া। আর তুমি যদি পক্ষান্তরে এইটাও দেখো, এই কনসেপ্টটাও দেখো, পার্সেন্টেজ মানে দুটো শূন্য ক্যান্সেল, 200 দুটো শূন্য ক্যান্সেল, 2 × 16, 16×2 = 32 দাঁড়াচ্ছে, প্লাস 25% অফ 60। এবার মাথায় রাখতে হবে 25% মানে সবসময় হয় 1/4, 1/4 ইন্টু 16, কাটাকুটি হয়ে গেলে কত হবে, 4, 32 আর 4 যোগ করে হয়ে গেল 36, 36 আমার এখান থেকে অ্যান্সার চলে আসছে, উইদাউট এনি মানে কমপ্লেক্স ক্যালকুলেশন। যেটা আমরা তো 225/100 × 16, এবার কাটো, কাটাকুটি করো, এত ঝামেলা আবার থাকছে না, বুঝে গেল। বলছি 340% অফ মানে 170, এই যে সূত্রটা অ্যাপ্লাই করলে ওটা তো সব ক্ষেত্রে হবে না। যখন হবে তখন করো। আর পরীক্ষায় তোমাকে ওরকম টাইপের নাম্বারসই দেবে যেন তুমি এই অ্যাপ্রোচ গুলো কাজে লাগাতে পারো। ওরা কখনোই তোমাকে বিশাল অড ফিগারে কিছু দিয়ে দিয়ে এক্সপেক্ট করবে না তোমার কাছে যে তুমি ওই জায়গাটা সূত্র মানে কোনো ট্রিক লাগিয়ে, কোনো সূত্র লাগিয়ে, কোনো অ্যাপ্রোচ লাগিয়ে তুমি করার চেষ্টা করো, ওটা কখনোই ওরা এক্সপেক্ট করবে না। যদি কোনো জায়গায় জটিল কোনো সংখ্যা দিয়ে দেয়, তো সেই জায়গাতে তোমরা যেমন নর্মাল ক্যালকুলেশন করো তখন তোমাকে নর্মাল ক্যালকুলেশনই করতে হবে। এবং তখনই আমরা বলে থাকি যে পেপার একটু মডারেট হয়েছে, একটু ক্যালকুলেটিভ ছিল পেপার, একটু লেন্দি পেপার ছিল, হ্যাঁ, অ্যাটেম্পটস কম হয়েছে যে কারণে, হ্যাঁ, এই কারণেই বলি। আর যখন আমরা বলি কিনা যে ইজি পেপার হয়েছে, তার মানে হচ্ছে এরকম টাইপের ফ্যামিলিয়ার জিনিসপত্র, ফ্যামিলিয়ার কন্ডিশনস আমাদের হাতে থাকে। এবার প্রবলেমটা হয় কি, ফ্যামিলিয়ার কন্ডিশন হাতে পেয়েও যাদের এই রিলেটেড প্রস্তুতি ঠিক মতন না থাকে, তারা ফ্যামিলিয়ার পেপার পেয়েও, ডুয়েবল পেপার পেয়েও তারা কিন্তু কি হয়, কারণ তারা এই ধরনের পেপারে নর্মাল অ্যাপ্রোচ কাজে লাগায়। এই ধরো তোমার ফেভারে ডিজিটস এসছে, তোমার ফেভারে সংখ্যা এসছে, এবার তুমি যদি প্রিপারেশন ঠিক মতন থাকে, তুমি কি করবে, তুমি তোমার অ্যাপ্রোচেস কাজে লাগিয়ে তুমি যে কোশ্চেনটা দেখা যাচ্ছে তুমি হয়তো 5 সেকেন্ডে সলভ করছো, সে হচ্ছে একটা নর্মাল পার্সন, কি করবো, তো নর্মাল ক্যালকুলেশন করে যেমন করে তেমনি করবে, ওর যথারীতি 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড অব্দিও লাগতে পারে। হুম। তো সেই নর্মাল ব্যক্তিটির কাছে পেপার ইজি আসলেও যা, পেপার ডিফিকাল্ট আসলেও তাহাই। তাই তারা সবসময়তেই পেপার দিয়ে বলবে পেপার খুব টাফ ছিল, তারা কখনোই বলে না যে পেপার ইজি ছিল। কিন্তু তোমাদের মতন যারা প্রিপারেশন নিয়ে প্রিপেয়ার্ড হয়ে যারা পেপারে বসবে, তারা কি, তারা জানবে যে কখন কোন জিনিসটা কাজে লাগাতে হয়। তোমাদের কাজে লাগানোর মতন সুযোগ আসলে পরে তোমরা করে দিয়ে আসবে, বলবে পেপার ডুয়েবল ছিল, ইজি ছিল। আর যখন দেখবে ডিফিকাল্ট কন্ডিশনস তৈরি হচ্ছে, অর্থাৎ ডিজিটস ঠিক মতন আসছে না, সংখ্যাগুলো এমন করে দিয়েছে কোনো ট্রিক্স বা কোনো ক্যালকুলেশনের মেথড কাজে আসছে না, নর্মাল কাটাকুটি করতে হচ্ছে, নর্মাল ক্যালকুলেশন করতে হচ্ছে, তখনই অটোমেটিক লেন্দি হবে পেপার, সময় বেশি লাগবে, সময় বেশি লাগা মানে তুমি অ্যাটেম্পটস কম করতে পারবে, এবং তখনই সবাই বাইরে তো না, পেপার আজকে এটা খুব মডারেট ছিল, লেন্দি ছিল, কাট অফ কমবে। তো এইগুলো হচ্ছে লং টাইম এক্সপিরিয়েন্স, এক্সাম দিতে দিতে হয়ে যাওয়ার দরুন আমরা এগুলো জাজ করতে পারছি যে এরকম হলে এরকম হয়, ওরকম হলে এরকম হয়। জরুরি নয় যে পেপারে সবসময়ই তোমার ফেভারে আসবে, কারণ এখনকার দিনে ব্যাংক এক্সামস এর মানে চাহিদা এতটাই বেশি, হ্যাঁ, যে প্রচুর ক্যান্ডিডেটস ফর্ম ফিল আপ করে, এবং যে কারণে প্রিলিমিনারি ফেজে তো কোনো বাধা নেই, মেন্সে একটা বাধা থাকে, কারণ প্রিলিমস থেকে যারা কোয়ালিফাই করলো, ওটা ওদের হাতে, যে প্রিলিমস থেকে কতজনকে কোয়ালিফাই করবে এবং তারপর করাবে, এবং তারপরে মেন্সে কতজনকে ডাকবে, সেটা ওদের ভ্যাকেন্সি হিসাবে ওরা একটা হিসাব করে ডাকে, ঠিক আছে। কিন্তু প্রিলিমসটা তো হচ্ছে অবাধ, প্রিলিমসে তোমার 10 জনে অ্যাপ্লাই করতে পারে, 10 লাখ, 10 কোটিও অ্যাপ্লাই করতে পারে, ইউ নেভার নো। হুম। এই প্রিলিমস প্রচুর প্রচুর মাল্টিপল ডেজ এবং মাল্টিপল শিফটস এক্সাম হয়। হ্যাঁ, এক একটা দিনে চারটে চারটে করে শিফট এক্সাম হয়। ওকে। তো এখন আর যত বেশি শিফট, তত বেশি কোয়েশ্চেন পেপার বানাতে হবে, ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স, এবং সে কারণে সম্ভব তো নয় যে সব শিফটের কোয়েশ্চেন একই রকম হলো, তো কিছু শিফট ইজি, কিছু কিছু শিফট একটু মডারেট এরকম টাইপের চলে আসে, ঠিক আছে। প্রিলিমসে সবাই কাট অফ ক্লিয়ার করলে মেন্সে সবাইকে ডাকে না? না না মানে আসলে না, কাট অফটা তো আগে থেকে ফিক্সড নয় জিনিসটা, কাট অফ তো নট ফিক্সড, তাই না, আগে থেকে তো ফিক্সড নয়। কাট অফটা সেট করা হয় কি হিসেবে দেখো, সেটা এগুলো একটু জানা দরকার, এগুলো যারা নতুন এক্সাম দিচ্ছে তারা হয়তো জানবে না। ধরো কথার কথা, 10 জন, 10 জন আমার অ্যাপ্লাই করছে, ঠিক আছে, 10 জন অ্যাপ্লাই করছে, আমার ধরো
ভ্যাকেন্সি আছে মোটামুটি ধরো 10 জন। আমি একটু বেশি করে দিয়েছি, 100 জন অ্যাপ্লাই করছে। আমার ধরো ভ্যাকেন্সি আছে মোটামুটি 30টা। ঠিক আছে, 30টা আমার ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এবার ভ্যাকেন্সির 1.5 গুণ ক্যান্ডিডেটকে ডাকে নর্মালি প্রিলিমসে, মানে 3 × 1.5। অর্থাৎ কত হচ্ছে 45। 45 জনকে ওরা ডাকবে, কল করবে, কিসের জন্য? নেক্সট ফেজের জন্য। অর্থাৎ 100-র মধ্যে 55টা স্টুডেন্ট হবে বাইরে, এবং 45টা স্টুডেন্ট কোথায় যাবে? ওরা যাবে মেন্সে। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। এবার এই 45টা কি হিসেবে হবে? র্যাঙ্ক 1 থেকে, একদম র্যাঙ্ক 1 থেকে সেকেন্ড থার্ড ফোর্থ করতে করতে আপ টু 45th যে পার্সন থাকবে তাকে অবধি নেওয়া হবে। বাকি 46 থেকে বাকি 100 অব্দি যারা থাকবে তারা হয়ে যাবে বাদ। ওকে, এবার ধরো ফার্স্ট পার্সন, মানে ফার্স্ট যে হয়েছে, মানে এবার এই 1 to 45 অর্ডারটা সাজাবে কি করে? কে কেমন মার্কস পেয়েছে তার হিসেবে সাজাবে, মার্কসের ক্রোনোলজি অর্ডার অনুযায়ী, মানে মার্কসের সিকোয়েন্স অনুযায়ী সাজাবে। ঠিক আছে, এবার 45th পার্সন যে মার্কসটি পেয়েছে সেইটাই হয় ওই এক্সামের কাট অফ। বোঝা গেল? এবার 45th পার্সন কত পাবে সেটা তো আমরা আগে থেকে জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে 45 জনকে মেন্সের জন্য ডাকা হবে। এবার যে তুমি যে বলছো সবাই কাট অফ ক্লিয়ার করলে সবাইকে কে ডাকে না? অবশ্যই যারা যারা কাট অফ ক্লিয়ার করবে তাদের সবাইকেই ডাকবে, কিন্তু কাট অফটাই তো আমি আগে থেকে জানি না যে কত কাট অফ যাবে। হ্যাঁ, এটা এক্সামের পাস মার্কস এর মতন তো নয়, তাই না? এখানে হচ্ছে তফাৎটা হয়ে যায়। ওকে, দাদা মেন্সে কি এরকম নিয়ম আছে 3 বারের বেশি দেওয়া যায় না? না, ওটা কিন্তু পিও এক্সামের ক্ষেত্রে আছে। এসবিআই পিওর ক্ষেত্রে আমি ফর্ম ফিল আপের সময় একবার দেখেছিলাম, হ্যাঁ, যে ওরা মেন্সে 3টে অ্যাটেম্প্ট রেখেছে ফিক্স, 3টে বা 4টে হয়েছে নাকি এখন আমি জানি না। এবং ওই অ্যাটেম্প্টটা কি করে কাউন্ট করা হয় তা আমি তোমাকে বলছি। যে ধরো তুমি এসবিআই পিও তে বসেছো, প্রিলিমস কোয়ালিফাই করে গেলে, হ্যাঁ, মানে প্রিলিমস তুমি কোয়ালিফাই করলে, তাহলে ওটা তোমার একটা অ্যাটেম্প্ট হিসেবে কাউন্ট হবে। অবভিয়াসলি ওটা মেন্সের ক্ষেত্রেই বলা হয়, মানে প্রিলিমস তুমি যতবার খুশি অ্যাপিয়ার করতে পারো, কিন্তু প্রিলিমস যখনই তুমি বসে কোয়ালিফাই করে গেলে তখন তোমার কিন্তু একটা অ্যাটেম্প্ট কাউন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার এরকম করে দেখা যাচ্ছে তুমি 3 বারের বেশি যদি হয়ে যায় তাহলে মনে হয় তুমি আর এসবিআই পিও তে বসতে পারবে না, এরকম কিছু ব্যাপার আছে মেবি, আমি ঠিক মানে যতদূর আমি শুনেছি। হুম, এসবিআই এসবিআই পিওতেই শুধু? আইবিপিএস পিও তে আমি আছে নাকি ঠিক জানা নেই ব্যাপারটা। আরআরবি পিও তে এরকম কিছু নেই, এটুকু আমি শিওর। আইবিপিএস পিও তে আছে নাকি আমার সত্যি জানা নেই, বুঝলো তো? আর আরবিতে নেই তো একদম শিওর? না, আরআরবি তে নেই, একদম শিওর। এইসব নিয়মগুলো রাখাটা উচিত নয়। থোড়াই তুমি ইউপিএসসি এক্সাম নিচ্ছ যে এইসব টাইপের নিয়ম করে রেখেছো? হ্যাঁ? একই শোনো, একই ব্যাংকিং ফিল্ডে, সত্যি কথা বলতে ব্যাংকিং ফিল্ড, অনেস্টলি বলছি, অ্যাজ এ জব যদি তোমরা দেখো, আমি ডিমোটিভেট করছি, আমি রিয়ালিটি বলছি, অ্যাজ এ জব তোমরা যদি দেখো, অনেস্টলি বলছি, আরআরবি বাদ দিয়ে, হুম, মানে বিট পিও বিট ক্লার্ক, আরআরবি বাদ দিয়ে, আর যে কোনো পাবলিক সেক্টর ব্যাংকে ক্লারিক্যাল জব বাদ দিয়ে, মানে মানে এসবিআই পিও বলো আইবিপিএস পিও বলো, এই দুটো জব প্রোফাইলের মধ্যে অ্যাজ সাচ শান্তি ব্যাপারটা কিন্তু এক্সপেক্টেড নয়। তোমরা ব্যাংকার হতে এক্সাম, মানে ব্যাংকার হওয়ার জন্য এক্সামের প্রিপারেশন করছো, এটা মাথায় ঢুকিয়ে প্রিপারেশন করতে হবে যে মানে তোমরা যতটা ডিফিকাল্ট ফেজ তোমরা প্রিপারেশন ফেস করছো, সিমিলার অথবা তার থেকে 1-2 ধাপ বেশি ডিফিকাল্টি তোমরা কাজের জগতেও কিন্তু ফেস করবে। কিন্তু তাও মানুষ তাও ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য এত মুখিয়ে আছে কেন? তাও কেন এক্সাম দিচ্ছে? মানুষ নিরুপায়, কোথাও অন্য অপশন নেই তাই। যারা পাচ্ছে এসএসসি প্রিপারেশন করছে তারা এসএসসি দিচ্ছে, বাট এসএসসি তে তো আরো ঘোটালা, মানে অনেক রকম ঘোটালা সামনে আসছে। হ্যাঁ, যারা রেলওয়েজ এর প্রিপারেশন করছে, রেলওয়েজ নিয়েও অনেক রকম ইস্যুস আছে, এক্সাম ফেয়ার, মানে ফেয়ার প্লে এক্সাম, যা কিছুই বলো না কেন, ফেয়ারিটি মেনটেন করা নিয়ে, ক্ল্যারিটি মেনটেন করা নিয়ে অনেক রকম কন্ট্রাস্টিং ইস্যুস আছে। একমাত্র ব্যাংক এক্সামস এর ক্ষেত্রে এক্সাম সিলেকশন প্রসেসটা পুরো ট্রান্সপারেন্ট এবং ক্লিয়ার, কোনো রকম কোনো ঘোটালা নেই এটার মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, অনেকে বলে যে নর্মালাইজেশন কি করে হলো, তার কোনো ফর্মুলা শেয়ার করে না, মার্কস শেয়ার করে না, এটসেট্রা। সেটা বলতে পারে মানুষ, হ্যাঁ, ওটা একটা অবশ্যই ইস্যু, ওটা আইবিপিএস এর উচিত রিকনসিডার করা, এই জিনিসগুলোকে এবার আস্তে আস্তে বদলানো দরকার। হ্যাঁ, মার্কস শেয়ার করা উচিত এসএসসির মতন। কি করে তোমরা নর্মালাইজেশন করছো সেই জিনিসগুলো খোলসা করা উচিত, যাতে করে ক্যান্ডিডেটস সেই অ্যাকর্ডিং নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে, সেই অ্যাকর্ডিং এক্সামে অ্যাপ্রোচ করতে পারে। হুম, এগুলো বলা উচিত।
তো যাই হোক সেটা পরের বিষয়, কিন্তু আপাতত তোমার সিলেকশন প্রসিডিওর কিন্তু খুবই ফেয়ার, নিট অ্যান্ড ক্লিন। এইটার জন্যই একমাত্র মানে ক্যান্ডিডেটসরা ব্যাংকিংটাকে ট্রাস্ট করে যে হ্যাঁ ভাই আমি অ্যাটলিস্ট খাটলাম, পরিশ্রম করলাম, আমার, হ্যাঁ মানলাম আমি পরিশ্রম করলাম, এক্সাম দিলাম, আমাকে আউট পারফর্ম করে আরো বাকিরা পারফর্ম করে সিলেকশন নিল, আমি সেই কম্পিটিশনের সঙ্গে নিজেকে ম্যাচ করাতে পারলাম না, ওকে আমি একটা শিক্ষা নিলাম, না ভাই আমি এতদূর প্রিপারেশন করে এতটা খেটেও দেখছি এটা এনাফ নয়, আমাকে পরের বছর এর থেকেও বেশি দিতে হবে, এর থেকেও বেটার এফোর্টস লাগাতে হবে। তো আমি কি করলাম, আবার নেক্সট বছরের জন্য তল্পি তল্পা গুটিয়ে প্রস্তুতি শুরু করে দিলাম। এবং আমি জানি নেক্সট ইয়ার এক্স্যাক্টলি এই টাইমে এরকম মান্থে আমার নোটিফিকেশন আসবে, আমার অন টাইম এক্সাম হবে এবং আমি এক্সামে গিয়ে ওই জিনিসটা ডেলিভার করে আসবো। ওকে, গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আমি এবারে সেগুলোকে ঠিক করার চেষ্টা করব। এই আশাটা থাকে। এবং তুমি জানো যে ওইটা করতে করতে তোমার একদিন না একদিন তুমি সফলতার তুমি কিরণ দেখতে পাবে, সফলতার আলো তোমার কাছে আসবেই আসবে। কিন্তু অন্যান্য এক্সাম গুলোতে ইস্যুটা কি হয়ে যায়, শুধু তুমি মানে কম্পিটিশনের এগেনস্টে লড়ছো তা কিন্তু নয়, ওখানে তোমাকে অনেক কিছু আরো আদার্স ফ্যাক্টরস এর সঙ্গেও কিন্তু লড়াই করতে হয়। হুম, আর সেই লড়াইগুলো তোমার হাতে নেই। যেমন এক্সাম স্ক্যান্ডেল তোমার হাতে নেই, ঠিক আছে, অন্য কোন রকম ধরো এক্সাম রিলেটেড যে ইস্যুস সেগুলো তোমার হাতে নেই, পেপার লিক হয়ে যাওয়া তোমার হাতে নেই, ঠিক আছে, এই ইস্যুস গুলো কিন্তু ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে নেই। তাই অনেকটা এইখানে তুমি কিছুটা মেন্টাল স্ট্রেংথ বলো, একটা নিশ্চিন্তি বলো, এটা তুমি পেতে পারো, মানসিক স্বস্তি পেতে পারো যে হ্যাঁ ভাই পুরোটাই এখানে স্কোর কার্ডে যেটা রিফ্লেক্ট করছে সেটা আমার পরিশ্রমটাই রিফ্লেক্ট করছে। বেশি হলে আমার ভালো পরিশ্রম রিফ্লেক্ট করছে, কম হলে পরে আমার নেগলিজেন্স রিফ্লেক্ট করছে। বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। এখানে কোনো জল নেই, কোনো মিশ্রণ নেই ট্রুথটার মধ্যে, ঠিক আছে। ওইটার জন্যই লোকে ব্যাংকিং এক্সামকে এখন আজকাল প্রেফার করে বেশি। কিন্তু অ্যাজ এ মানে জব প্রোফাইল যদি কনসিডার করে তো ব্যাংক জবস আর নট দ্যাট মাচ ভেরি পিসফুল। আরআরবি তে আমি কাজ করছি, আরআরবি তে সত্যি পিসফুল এনভায়রনমেন্ট আছে, আমি বলবো না, অস্বীকার করবো না। এই আরআরবি হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংক জবস টু হ্যাভ। হ্যাঁ, কিন্তু এমনি আরআরবি তে আবার হচ্ছে অ্যাজ আ ব্যাংকার তুমি যদি খুব ব্রাইট অ্যান্ড খুব মানে ড্রামাটিক ব্যাংকিং কেরিয়ার চাও অ্যাজ আ ব্যাংকার, যেমন আমরা যেরকম ভাবি যে আমরা মানে ফরেন অ্যাকাউন্টস হ্যান্ডেল করব, হ্যাঁ স্টক স্টক ইনভেস্টমেন্ট হ্যানা ত্যানা এইসব টাইপের মানে কনসালটেন্সিস দিয়ে থাকবো, হ্যাঁ যেগুলোকে আমরা ব্রোকারেজ ব্যাংকিং বলে থাকি। তো এরকম টাইপের ওয়াইড পোর্টফোলিওতে কাজ করব, ঠিক আছে, খুব মানে ভ্যারাইটি অফ লোনস নিয়ে কাজ করব, হ্যাঁ বড় বড় লোনস, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল লোনস এন্ড অল, হ্যাঁ তো এইগুলো কিন্তু আরআরবি তে তোমাকে এক্সপেকটেশন ছেড়ে আসতে হবে। তুমি যদি খুব এবং তুমি যদি খুব প্রসপারাস ব্যাংকার হতে চাও তাহলে ডেফিনেটলি এসবিআই বা কোনো বড় পাবলিক সেক্টর ব্যাংক লাইক পিএনবি হয়ে গেল, ব্যাংক অফ বরোদা হয়ে গেল, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেল, এরকম টাইপের বড় ব্যাংক যেগুলো আছে সেইগুলো হচ্ছে তোমার জন্য, ঠিক আছে। কিন্তু মাথায় এটাও রাখতে হবে যে ওই রকম ওয়াইড পোর্টফোলিওতে কাজ করার মানে কিন্তু ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইউর মেন্টাল পিস। কেন? কারণ তোমাকে তখন নিজের ফার্স্ট এন্ড লাস্ট প্রায়োরিটি রাখতে হবে তোমার লাইফে, তোমার কাজ, ওই বাইরে তোমাকে কিচ্ছু ভাবলে চলবে না। এই আমি যেমন কাজের পাশাপাশি তোমাদের পড়ানোটাকে একটা প্রায়োরিটি লিস্টের মধ্যে রেখেছি, এই সবগুলো কিন্তু তাহলে করা যেত না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, তো ম্যাটার অফ প্রায়োরিটিস, এগুলোর সম্বন্ধে একটা রিয়েলিটি চেক থাকাটা দরকার অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট। অনেকেই ভাবে যে না প্রিপারেশন ফেজে আগে ভাই একটা চাকরি তো পাই তারপরে পরেরটা পরে দেখা যাবে, কিন্তু না, পরেরটা পরে কখনোই দেখা যায় না। তুমি যদি মনে করো একটা জব প্রোফাইলে ঢুকে গেলে তারপর দেখা, এবার অবভিয়াসলি তুমি এক্সাম তো সবেই দেবে, তাহলে কি তুমি এসবিআই এক্সাম দেবে না? ডেফিনেটলি দেবে। কিন্তু ধরো দুটো এক্সামে সিলেকশন হলে তখন কোনটাতে সিলেক্ট করব, কোনটাতে যাব, সেটা তখন তোমাকে নিজের কাছে প্রশ্ন করে ক্লিয়ার হতে হবে। হুম, ওকে, চলো তাহলে আমরা কন্টিনিউ করি আবার। ধর একটা কোশ্চেন দেওয়া আছে একইভাবে, 12% অফ 555, 555 এরকম ভাবে ধরো দেওয়া আছে, ঠিক আছে। তো এইটাকে আমরা কি করতে পারি, 12% অফ 555 ঘুরিয়ে লিখবো 555% অফ 12, এরকম করে লিখবো কেন। এটাকে আমরা ভাঙতে পারবো তিনটে ভাগে, একটা 500%, একটা 500%, একটা 50%, আর এটা করে দেবো 5%, ঠিক আছে। এই তিন ভাগে আমরা ভাগ করে দেবো, 12-র উপরই চাপছে। তো 12-র 500% হওয়া মানে কত হবে, 5 টাইমস 5 × 12 60 প্লাস 50% অফ 12 মানে কত হবে, হাফ হয়ে যাবে, 12-র হাফ হবে 6। 5% অফ 12, তো অলওয়েজ মাথায় রাখতে হবে 5% এর ফ্র্যাকশন করলে হয় 1/20, একের তাহলে 1/20 ইন্টু 12, তো এটা করবো কি 2 10 এবং 2 6 12, তো 6/10 মানে কত হবে, 0.6 হবে, দশমিক চলে আসবে, এটা 0.6। আচ্ছা, আমরা কিন্তু এটাকে আরেক ভাবে করতে পারতাম এই ক্যালকুলেশনে না গিয়ে, স্পেশালি এই কোশ্চেনটার ক্ষেত্রে। কেন? দেখো 500%, ভালো করে বুঝবো,
500%। তো এটার জন্য কত আসলো? 60 আসলো, ভালো কথা। পরেরটা কি ছিল? 50%, অর্থাৎ একটা শূন্য কমলো, তাই 60-এর থেকেও একটা শূন্য কমিয়ে দেখো শুধু 6 আসলো। গট ইট? তারপরে কি করলো? আরেকটা শূন্য কমলো, ভালো করে বুঝবে। আরেকটা শূন্য আমার কমে গেল, তাই ওখান থেকে কি হলো? দশমিক আরেক ঘর সরে গিয়ে তোমার 0.6 চলে আসলো, ঠিক আছে? মানে দশমিক মুভমেন্ট করছে এখানে। মানে ধরো 60 যদি থাকে তো দশমিক একদম ধারে আছে, পরে যদি দশমিকটাকে এক ঘর শিফট করি তাহলে কত হবে? 6.0, 6.0 মানে শুধু 6। আবার যদি পরের স্টেপে দশমিকটাকে আমি এক ঘর পিছনে সরাই তাহলে করে কি 0.6, এরকম করে জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবেও আমরা কিন্তু ভাবতে পারি। ওকে, তাহলে টোটাল আছে 60 আর 6 66, 66 আর 0.6 মানে 66.6, এরকম আমার অ্যান্সার চলে আসছে। তো দেখো এরকম অ্যাপ্রোচ কাজে লাগিয়ে কোয়েশ্চেন্স গুলো অনেকটাই ডুয়েবল ম্যানারে সহজভাবে হয়ে যাচ্ছে, একই না? তো বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। বুঝেছি। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কতগুলো হিসাব হয় সেগুলো আমি আজকেই আসছি না, আজকে একদম এন্ড অফ দ্য ক্লাস যদি সম্ভব হয় সেটা দিয়ে দেবো। আদারওয়াইজ আমি গ্রুপে ওটার ছবি দিয়ে দেবো, ঠিক আছে? ওটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে। দেখো, এবার ধরো বলে যে 32% অফ 55। আমরা তো নর্মালি এটাকে 32/100 × 55 এসব তো লেখাঝুঁকি করতেই পারি, নর্মাল প্রসেস। এবং আমাদেরকে হয়তো এটা করতেও হবে। এক্সাম কন্ডিশনে হয়তো অনেক সময় এমন ডিজিটস দেবে আমরা হয়তো এই ট্রিক বা অ্যাপ্রোচ গুলোকে কাজে লাগাতে পারবো না, হয়তো মাথায় খেলবে না, তখন হয়তো আমাদেরকে নর্মাল ক্যালকুলেশনই করে নিতে হবে। আর নর্মাল ক্যালকুলেশন করলেও যাতে আমাদের ফাস্ট ফাস্ট হয়, তার জন্যই আমরা কিন্তু গুণ ভাগ নামতা এগুলোকে প্রথম থেকে রপ্ত করছি, হ্যাঁ কি না? আমরা প্রথম থেকে এই কারণে এগুলোকে রপ্ত করছি। মানে এটা যদি করতে হবে কত? 5 × 11 = 55, 5 × 20 = 100, 2 × 10 = 232, 16 × 11 মানে 176, নিচে 10 মানে 17.6। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ তো মোটেই লাগবে না এটা। কিন্তু তো এটার জন্য কি হতে হবে? গুণ ভাগ নামতা এগুলোকে আমাকে স্ট্রং রাখতে হবে। ডাবল করা, 11 এর মাল্টিপ্লিকেশন, হাফ করা, এগুলোকে আমাকে স্ট্রং রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে স্কোয়ার কিউবসও হেল্প করবে এই জায়গাতে। ওকে, বাট এটা তো আমার কাছে অপশন আছেই, এই জায়গাটা তো আমরা অলরেডি পার করে চলে এসেছি, আমরা শিখে ফেলেছি এই জিনিসগুলো। তাহলে আমরা নতুন কিছু শিখি, আমরা নতুন কিছু অ্যাপ্রোচ কাজে লাগানোর চেষ্টা করি এবং হ্যাবিট আনতে হবে জিনিসগুলোকে। আমরা যেহেতু অভ্যস্ত নই, আমরা ইনিশিয়ালি 32 × 55/100 এভাবেই করার চেষ্টা করবো। তাই আমাদেরকে হ্যাবিট আনতে হবে। কি করবো? 55% অফ 32 এরকম করে ভাবি এবং ওটাকে 50 + 5 আকারে ইমাজিন করি। এত পার্সেন্টেজ অফ কত? 32। তাহলে 50% অফ 32 মানে কত হবে? 32-এর হাফ, 16 বসিয়ে দিলাম। প্লাস 5% অফ 32, 5% মানে হবে কত? 1/20 হয় 5% মানে, কারণ 5% মানে হচ্ছে 5/100, কাটাকুটি করলে 5 × 20 = 100, 1/20 হয়। 1/20 × 32, তাহলে এটা কত হবে? 2 10 এবং 2 16 32, 16/10 মানে হবে 1.6। তাহলে 16টাকে 17 আর 0.6, 17.6, যেটা আমার আগেও দেখলে এসেছিল 17.6। ওকে, বুঝতে পারছো আশা করি ব্যাপারগুলো কিরকম করে হচ্ছে? কারো কোনো সমস্যা? 50% হ্যাঁ 50% করে পয়েন্টটা সরিয়ে দেওয়াটাই বেশি সুবিধে হবে একদম বলছো? একদম একদম, এটা তো অবভিয়াসলি আছেই, যেটা আমি বললামই তোমাদেরকে। হ্যাঁ, এটা তো আছেই। হ্যাঁ, এবার যখন এটা অ্যাপ্লিকেবল হবে তখন, এবার ধরো তোমাকে যদি ধরো একটা কোশ্চেন এমন দিয়েছে, ধরো আহ ধরো এটা কখন অ্যাপ্লিকেবল হবে? ধরো 55%, 22, 111, এরকম টাইপের জিনিসগুলোতে তোমার সহজ হবে জিনিসটা। হ্যাঁ, কিন্তু ধরো তোমাকে যদি দিয়ে দেয় এখন ফট করে 58%, এরকম ধরো কিছু দিতে, তখন ওটাকে ধরো 50 + 8 আকারে ভেঙেছে, তখন তোমাকে দুটো সেপারেট করতেই হবে, কিছু করার। ওকে, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, চলো এবার আমরা আরেকটা নতুন জিনিস দেখবো, এটাকে নোট বলে মাথায় রাখতে পারো। আই ডোন্ট নো এরকম অ্যাপ্রোচ তোমরা আগে কখনো দেখেছো নাকি, বা ব্যাংকিং প্রিপারেশন যদি কোথাও নিয়ে থাকো তখন দেখতে পারো, কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিয়ে থাকলে দেখতে পারো। আদারওয়াইজ একাডেমিক লেভেলে, স্কুল লেভেলে মনে হয় না এগুলো চট করে দেখে থাকবে কেউ। যদি দেখে থাকো তাহলে খুব ভালো কথা। ধরো এরকম দেওয়া আছে তো, 32% অফ 471 প্লাস 68% অফ 451। ওকে, নর্মালি যদি আমরা এটাকে করতে চাই কি হবে? জিনিসটা তো খুবই কমপ্লেক্স হয়ে যাবে, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? কি করে করবো আমরা এটা? 32% অফ 471, এটাও তো রাউন্ড ফিগার নাম্বার নয়। 68% অফ 451, এটাও রাউন্ড ফিগার নাম্বার নয়। হ্যাঁ, আমরা কিছু অ্যাপ্রোচ কাজে লাগাতে পারি, কিরকম? 30 + 2%, 68 থেকে
60 প্লাস 8% এরকম করতে পারি। পারি, কিন্তু তাতেও সমস্যা আছে। 30 প্লাস 2 মানে 30% একটা আসবে। 30% অফ 471 করাবে না, সেখানে তো ডামাডোল হবে। কারণ 471, 451 এগুলো তো রাউন্ড ফিগার নাম্বার নয় না। তো কি এমন করব যাতে করে আমি সুবিধা পাই? দেখো, এই দেখো 32% আছে, এই দেখো 68% আছে, মাঝখানে প্লাস আছে। 68 আর 32 কে আমি যদি যোগ করি তাহলে পুরোপুরি 100 হয়ে যাবে। এইটুকু আমরা অবজার্ভ করবো। ওকে, এইটুকু আমরা অবজার্ভ করবো। আর একটা জিনিস খেয়াল করবো কি, দেখো 32% অফ 471 আছে, আর এখানে 68% অফ 451 আছে। দেখো 32%টাকে যেমন 30 প্লাস 2 তে ভাঙা যায়, তেমনি 32% অফ 471 টাকেও আমরা 451 প্লাস 20 এই আকারে ভাঙতে পারি। এবং 68% অফ 451 টা যেমন আছে থাক। পরের স্টেপে এটা কত হবে? এটা হবে তোমার 32% অফ 451 প্লাস, মানে দুটোকে ভেঙে নিচ্ছি, প্লাস 32% অফ একবার 451 আর একবার 32% অফ 20 প্লাস একটা আসলো 32% অফ 20 প্লাস এখানে চলে আসলো 68% অফ 451 এরকম চলে আসলো। এবার এই যে 32% অফ 451 অ্যান্ড 68% অফ 451 এই দুটোকে মার্জ করো। কেমন? 32 আর 68, 100%। একদমই তাই। 32% প্লাস, একদম আমি বেসিক একদম ভেঙে ভেঙে করাচ্ছি, হ্যাঁ, এই স্টেপটা একদম নতুনদের সুবিধার জন্য। 32% প্লাস 68%, এটা 451 থাকলো, প্লাস এখান থেকে 32% অফ 20 এরকম থাকলো। ওকে, হয়ে গেল জিনিসটা, হয়ে গেল। তাহলে 32% প্লাস 68% কত হয়ে গেল? এটা 100% হয়ে গেল। 100% অফ 451, তার মানে কি এটা পুরোটাই 451ই থাকবে। শুধু আমি চিন্তিত 32% অফ 20 কে নিয়ে, এটা নিয়েও চিন্তার কোনো কারণ নেই। এটাকে আমি ঘুরিয়ে ভাবতে পারি যে 20% অফ 32, এটা এভাবেও করা যায়। কিরকম করে করা যায়? সিম্পল, সিম্পল একটা জিনিস করো। পার্সেন্টেজ আমি জানি কি করবে, পার্সেন্টেজ আমার দুটো শূন্যকে, 100 আছে তাই দুটো শূন্যকে ক্যান্সেল করে দেয়। তুমি নর্মাল এটাকে আপাতত গুণ করে নাও। 32 দুগুণে 64 আর শূন্য 640 আসবে, তাই তো? 6.4। দুটো শূন্য ক্যান্সেল করবে, মানে এই একটা শূন্য পেলো তাই ক্যান্সেল করলো, আর একটা শূন্য নেই তাই 0.1 ঘর সরে গিয়ে 6.4 হয়ে গেল। 6.4 হয়ে গেল, ঠিক আছে। এটা যোগ করব, কত হবে? 451 প্লাস 6 হবে 457, আর পাশে 0.4টা বসিয়ে দিলাম, 457.4। বলো কেমন লাগলো জিনিসটা? বোঝা খুব গেল? ভালো। সবাই কি বুঝতে পারলো এই ব্যাপারটা? আগে এটা আমাকে একটু কনফার্ম করো, সবাই বুঝতে পারলো নাকি? হ্যাঁ। ওকে। হ্যাঁ। আচ্ছা, এবার যখন আমরা এবার জিনিসটাকে এতটা ভেঙে ভেঙে দেখলাম, আমরা নর্মালি যখন করব, মানে ধরো এটাকে ভালো করে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে এই জিনিসটাকে তোমাদেরকে। হুম। এবং আমাদেরকে মানে এই নাম্বারস গুলোর সঙ্গে ফ্যামিলিয়ারিটি রাখতে হবে, যে এরকম কোন নাম্বারস গুলোকে কম্বাইন করলে 100 আসছে, ঠিক আছে? কারণ ওটাকে অবজার্ভ না করতে পারলে আমরা কিন্তু এক্সামে কিন্তু কোনো সুরাহা করতে পারবো না। তখন এই ডিজিটস আর এই সংখ্যা দেখে পরে আমরা কিন্তু ঘাবড়ে যাবো, চলে আসবো। হ্যাঁ, কিছুক্ষণ আগে বললাম যাদের প্রিপারেশন নেই তারা কি করবে, তারা পেপারে গিয়ে বলবে সবই ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, আবার যাদের একটু মডারেট প্রিপারেশন, মানে ধরো কিছুটা আছে কিছুটা নেই, মানে প্রিপারেশন তো করে বাট অত সিরিয়াসনেস নেই ওর মধ্যে, রেগুলারিটি মেনটেন করে না, তারা কিন্তু কি হবে, একদম টু দ্য পয়েন্ট কোশ্চেন যেগুলো সেইগুলো পেলে পরে কিন্তু তারা খুব সুন্দর নামিয়ে দিয়ে আসবে। কিন্তু এরকম টাইপের একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন হয়ে গেলে তারাও কিন্তু বলবে পেপার টাফেস্ট ছিল। ওকে, আমরা এবার দেখো নর্মাল কি করে করব, আমরা এত যদি ভেঙে না করি নর্মালি কি করবো। যখনই আমরা দেখবো এই 471, 451 এরকম রয়েছে, আর 32% আর 68% মানে টোটাল 100% হচ্ছে, তখন আমি দেখে নেবো 32% অফ 471 এখানে বেশি আছে। এটাকে কি করব, এই ছোট সংখ্যাটা অর্থাৎ 451 প্লাস 20 এই আকারে আমার এসে যাচ্ছে, ভালো কথা। অর্থাৎ 451 এর একটা 32% একটা 68% দুটোই পাচ্ছি, দুটোকে মিলিয়ে 100% অফ 451 হয়ে গেল, তাই সোজা এটাকে 451 মেরে দিলাম। আর বাকি রইলো 20, এটার কত পার্সেন্টেজ হবে? 32%। 32% মানে আমি আপাতত 20% থেকে 1/5 আকারেও ধরতে পারি। 1/5 আর 3.2, 5 6 30 আর 2 দুগুণে 4, তাহলে 6.4 চলে আসলো। 451 আর 6 457.4, এটাও হয়ে গেল। দেখো এক স্টেপে অ্যান্সার চলে আসো, ওয়ান স্টেপ। বোঝা গেল? আশা করছি কনসেপচুয়াল ব্যাপারটা পুরোটা ডিটেলসে বুঝে নেওয়ার পর এই ওয়ান স্টেপে করাটা তোমরাও পারবে, আর অসুবিধা হওয়ার কথা নয়।
হ্যাঁ কি না? পারবে তো? হ্যাঁ, আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ভালো করে পারা যাবে। এই রিলেটেড আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। কিরকম এক্সাম্পল দেখো, 73% অফ 661 প্লাস কি আছে, 27% অফ 651, ঠিক আছে? আচ্ছা, আমি না একটা প্রস্তাব মনে মনে ভেবেছি, তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখি ব্যাপারটা। দেখো, সত্যি কথা বলতে গেলে না, আমি 1.0 ব্যাচটা যখন করেছিলাম, ওদের টাইমিংসটা আমার জন্য খুব ভালো ছিল। ওরা 8:30 থেকে পড়তো তো। এবার 8:30 থেকে পড়তো, আমি শুরুর দিকে ওদেরকে যখন একদম বেসিক লেভেলের জিনিস পড়াতাম, 8:30 থেকে প্রায় 10:30 বা 10:40 এরকমও হয়ে যেত। মানে আমি সলিড না 2 ঘন্টা বা পুরো সলিড 1.5 ঘন্টা এরকমই টাইম পেতাম। বাট তোমাদের ব্যাচটাতে প্রবলেম কি হচ্ছে, সকাল থেকে করানোর জন্য এক হচ্ছে, মিথ্যা কথা বলবো না, 6টার সময় টার্গেট রাখি শুরু করার, কিন্তু পারি না সবসময় উঠতে। সারাদিন ধকল করে কাজকর্ম করার পর সকাল থেকে 6টার সময় ঘুম ভাঙতে যায় না, মিথ্যা বলবো না। কষ্ট কষ্ট করে 6:30 অবধি ব্যাপারটা টানতে পারছি অবশ্যই। এবং কিন্তু 6:30 থেকেও দেখতে পাচ্ছ, অ্যারেঞ্জমেন্ট করতে, ডেস্কটপ সেট আপ করতে করতে একটু দেরি হয়ে যায়, 6:40 এরকম হয়েই যায় স্টার্ট করতে করতে। এবং এতে করে একটা প্রবলেম হচ্ছে, আমি যেটা নোটিস করছি, যে মানে ওই 1 ঘন্টাই ক্লাস হচ্ছে। যদিও 1 ঘন্টা ক্লাস যথেষ্ট এনাফ, আমি কিন্তু বলছি না 1 ঘন্টা ক্লাস কোন অংশে কম। কারণ তোমাদের নেওয়ার ক্যাপাসিটিটাও এখন কিন্তু তুলনামূলক, যেহেতু একদম বিগিনার যারা আছে তাদের জন্য আমি বলছি, নেওয়ার ক্যাপাসিটিটাও কিন্তু লিমিটেড। ঠিক আছে? তাই জোর করে একদম ওই মানে হুড়মুড় করে চাপিয়ে দিলাম, বুঝলো কি না বুঝলো আই ডোন্ট কেয়ার, আমার 6 মাসের সিলেবাস হয়ে গেল কমপ্লিট, এবার আমি মানে হাত তুলে দিলাম, তা কিন্তু ব্যাপারটা নয়। ঠিক আছে? বুঝতেও তো হবে। এবার আমার যেটা বক্তব্য, কিন্তু 1.0 ব্যাচে যেটা হয়েছিল, সেটা হচ্ছে টাইমটা আমি খুব ভালো পাওয়া পাওয়া যেত, পেতাম, আমরা সবাই পেতাম। এবং তার জন্য কি হতো, প্রপার ডিসকাশন এন্ড প্র্যাকটিসটা খুব সুন্দর হতো। এবং ওই জন্য কিন্তু ওদের সিলেবাস কিন্তু আমি মোটামুটি যতদূর মনে পড়ছে, কখন স্টার্ট করেছিলাম আমি পড়ানো ওদেরকে, মেবি আমি আহ ওই ডিসেম্বর বা জানুয়ারি থেকে যদি ধরি, জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে সম্ভবত স্টার্ট করেছিলাম। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই ধরো 6 মাস হতে চলো, 6 মাসের মাথায় ওদের কিন্তু প্রায় সিলেবাস কমপ্লিট হওয়ার মুখে। ঠিক আছে? এবার তোমাদের ক্ষেত্রে আমি কিন্তু শুরু থেকেই দেখতে পাচ্ছি, ওদেরকে যে টাইমটা আমি দিতে পারতাম, সেই টাইমটা পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। আবার 8টার মধ্যে আমাকে বন্ধও করতে হচ্ছে, কারণ নইলে পরে আমার অফিস যেতে দেরি হয়ে যাবে। আমি একটা জিনিস বলছিলাম, 1.0 ব্যাচের না সব রেকর্ডিং গুলো আমাদের কাছে কিন্তু নেই। হ্যাঁ, শুরুর দিকে আমরা ক্লাস রেকর্ডিং ব্যাপারটা সম্বন্ধে আমরা অতটা অভ্যস্ত ছিলাম না, আমরা স্টার্ট করিনি ব্যাপারটা। এখন আমরা স্টার্ট করেছি। তো 1.0 যে ব্যাচটা আছে, ঠিক আছে, তো সেই ব্যাচের যে যে ক্লাসগুলো থেকে রেকর্ডিং চালু আছে, আমি বেটার একটা কাজ করবো, ওই প্লে লিস্টটার লিঙ্কটা না তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে? এতে করে কি হবে, আহ এতে করে কি হবে, এই চ্যাপ্টার্স গুলো তো আমার কাছে হচ্ছে যতদিন আমার কাছে এই চ্যাপ্টার গুলো চলছে, ততদিন এগুলোই করবে। এবার দেখা যাচ্ছে নতুন যখন চ্যাপ্টার স্টার্ট হবে, ধরো মোটামুটি অ্যারিথমেটিকের সেকশন গুলো থেকে ওখানে রেকর্ডিং আছে মোটামুটি, সেইগুলো যখন স্টার্ট হবে, আমি হয়তো তোমাদেরকে বললাম যে তোমরা দেখো আজকে এই ক্লাসটা আমরা করব, তোমরা ওই ক্লাসটার আগে একবার আমাদের 1.0 যে ক্লাসটা অলরেডি হয়েছিল, সেটা একবার তোমরা ভিডিওটা পুরো দেখো, রেকর্ডিংটা, কিচ্ছু নোটস নিতে হবে না, কিচ্ছু করতে হবে না, দরকার নেই, জাস্ট দেখো। দেখলে পরে কি হবে, তোমাদের মেন্টাল একটা রেডিনেস চলে আসবে, মেন্টাল একটা প্রিপেয়ার্ডনেস চলে আসবে। ওটার থেকে। এবং তখন কি হবে, আমাদের ক্লাসে যখন আমরা বসবো, আমরা ওই জিনিসগুলো আবারও ডিসকাস করবো। এমন নয় যে ওখান থেকে দেখে নিলে মানে এই ক্লাসে আর করবো না, এখানেও ডিসকাস করবো, এখানেরটাই আসল। কিন্তু কি হবে, তোমাদের যখন একটা টপিক সম্বন্ধে অলরেডি একটা ধারণা থাকবে, তখন আমার যে কথাগুলো যেটা আমি বলবো, সেটাকে তোমাদের ক্যাচ করতেও অনেকটা সুবিধা হবে। এবং ফলত কি হচ্ছে জিনিসটা, তোমাদের 1 ঘন্টা করে যদি টাইম পাওয়া যায়, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট, এইটুকু টাইম হলো, আমার যেটা মনে হচ্ছে হয়তো আরটু বেটার হলে ভালো হতো তোমাদের জন্য। সেইটা কিন্তু আর তখন সেই জায়গাটা থাকবে না। তোমরাও দেখা যাচ্ছে ওই টাইমটুকুর মধ্যে কিন্তু ভালো গ্র্যাব করতে পারবে, তোমাদের অ্যাবজর্পশন পাওয়ারটা বাড়বে। আর কি হচ্ছে, তোমরা একটা ব্যাচের মেম্বারশিপে তোমরা দুটো ব্যাচের অ্যাক্সেসও পেয়ে যাচ্ছ, এটাও একটা বেনিফিট তোমাদের জন্য। হুম। তো কি মতামত সবার এই বিষয়ে? হ্যাঁ, খুব ভালো হয় তো। ওকে, ওকে। তাহলে 73% অফ 661, দেখো তাহলে আমরা এই কোশ্চেনটাতে এগোই, তাহলে ওই কথাই রইলো, যখন আমার ওখানে মানে এইখানকার চ্যাপ্টার্স গুলো করার পর, যখন ওই ব্যাচে যেখান থেকে রেকর্ডিং আছে, সেই সেকশন গুলো শুরু হলে আমি তখন লিংক দিয়ে দেবো তোমাদেরকে, তখন তোমরা ওই এটা ফলো করো। বাই চান্স আমি ভুলে গেলে কেউ আমাকে একটু মনে পড়িয়ে দিও, ঠিক আছে, যে দাদা তুমি এরকম কিছু একটা বলেছিলে। হ্যাঁ। আচ্ছা, 73% অফ 661 আর 27% অফ 651। এখানেও দেখো, এই যে 73 আর 27 দুটোকে যোগ করলে কত হয়, 100 হয়।
73 সাথে 80, 80 20 100। আর এখানে 661 আছে, এখানে 651 আছে। তো এখানে বড় সংখ্যা আছে, এখানে ছোট সংখ্যা আছে, তো এটাকে আমি 651 প্লাস 10 মনে মনে ভাবতেই পারি। তাহলে 651টার 73% পাচ্ছি, 651 27% পাচ্ছি, দুটোকে অ্যাড করলে 100% অফ 651 হয়ে যাচ্ছে। তাহলে শুধু 651 এখানে বসিয়ে দিলাম। আর এই যে 10টা আছে সেটার জন্য কি হবে, এটা 73% এর খাতায় চলে যাবে। এটা কি হবে, 73% অফ 10, বা ঘুরিয়ে আমি বলতে পারি 10% অফ 73। অলওয়েজ জানি আমরা 10% মানে হয় 1/10 এর ফ্র্যাকশন, অর্থাৎ 1/10 ইন্টু 73, অর্থাৎ হবে 7.3। অ্যাড করে দিলাম 7.3, 651 আর সাথে হবে 658.3। হয়ে গেল অ্যান্সার। দেখো এক এক লাইনে অ্যান্সার আসছে। এই কোশ্চেনটা নর্মালি যদি কেউ করে, ধরো যে জানে না সে যদি করে, সে এখন কোথায় আছে তার নিজেরই হিসাব নেই। আর 658.3 দেখো তোমার হচ্ছে এক লাইনে অ্যান্সার চলে আসবে। ওকে, আরেকটা এক্সাম্পল করি আমরা। ধরো 83% অফ 389 প্লাস হয়তো বলা হয়েছে 17% অফ কত 369, এরকম বলা আছে। আবার ব্যাপার একই, 83% এবং 17% দুটোকে মার্চ করলে 100 হয়। আর এখানে দেখো 389 আছে, এখানে 369 আছে, তার মানে কত 369 প্লাস 20, 369 প্লাস 20, এটা মনে মনে লিখে দিলাম। 369 369 দু জায়গায় রিপিট হচ্ছে, মানে এই সংখ্যাটাকে চুপচাপ বসিয়ে দাও। কেন, আর এটার 100% হবে তোমরা নিজেরাও জানো। বাকি কি হলো, এই 83% অফ 20 চলে আসছে। তো তো 20% মানে লিখি ধরো 2/10 ইন্টু 83। 83 ডাবল করলে কত হবে, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, একটা 10 এখানে দশমিক, তাহলে 16.6 হয়ে যাবে। এটা হয়ে গেল 16.6। ওকে, 16.6 হয়ে গেল। তাহলে এটা কত হবে, 369 আর 10 379, আর 6 385, আর পরে একটা 0.6 বসে দিলাম, 385.6। দেখো এক এক লাইন অ্যান্সার আসছে। কেমন, বোঝা যাচ্ছে? হ্যাঁ। তোমাদেরকে তাহলে আমি দুটো হোমওয়ার্ক দিই এই টপিকের উপর। 42% অফ 495 প্লাস 58% অফ 499, এরকম দিলাম একটা। আরেকটা হলো কি, ধরো 31% অফ 728 প্লাস 69% অফ, মানে কত কত করা যায়, 700। এক্সামিনার অনেক সময় এই যে সেকেন্ড কোশ্চেনটা দিলাম, এরকম টাইপের কোশ্চেন দিয়ে কিন্তু ফাঁসানোর চেষ্টা করে। এই পেজটা স্ক্রিনশট নিই না হোমওয়ার্কটার জন্য, ঠিক আছে? তো ফাঁসানোর চেষ্টা করে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 69% অফ 700 দেখে পড়ে মানে লোলুপ দৃষ্টিতে, একদম লোভাতুর দৃষ্টিতে কি করবে, 700 দুটো শূন্য ক্যান্সেল করে 69 ইন্টু 7 করে দেবে। আর 31% অফ 728 নিয়ে দৌড়ে বেড়াবে, কি করব কি করব কি করব। তাই হোপ তোমরা এই গন্ডগোলটা করবে না, তোমরা আশা করছি স্মার্ট ওয়ার্ক করবে। তো এই দুটো আপাতত তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে রাখলাম। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পাওয়ার বেসড আরেকটা কোশ্চেন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমার খাতায় এখন রয়েছে, এটা একটুখানি তোমাদের সঙ্গে ডিসকাস করি। ধরো 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 10, এতক্ষণ পাওয়ার বেস তো মাল্টিপ্লিকেশন হচ্ছিল, ধরো একটা এরকম টাইপের কোশ্চেন পেলাম, তাহলে কি করবো? ধরো এরকম আছে। এখানে সবসময় মাথায় রাখবে 12, এই যে 12 মানে হয় কি বলতো, 12 মানে হয় তোমার কিরকম করে লিখতে পারি, 12কে যদি 2 এর কোনো পাওয়ার আকারে লিখি তাহলে 2² × 3 লিখতে পারি, কারণ 4 3 12 এরকম হয়। 4টাকে 2² লিখছি, এরকম করে লিখতে পারি। আর 2² যদি লিখি তাহলে এই 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 10, এখান থেকে আমি 2² কমন নিয়ে নিলাম। 2² কমন নিলে এখানে কত থাকবে, এখানে তোমার 2 টু দি পাওয়ার 3 থাকবে, প্লাস এখানে কত থাকবে, এখানে তোমার 2 টু দি পাওয়ার 8 থাকবে। হয়ে গেল, ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এটা করলাম 2² × 3, এই 2² কেটে দিলাম, এই 2² কেটে দিলাম। ভালো কথা, ভালো। এবার 2³ মানে কত হবে, 2³ মানে হবে 8,
আর 2^8 কি করে বার করব? 2^8 বার করতে পারি 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4 করতে পারি। মানে 2 স্কোয়ার মানে 2 2 4, 4 এর হোল টু দি পাওয়ার 4, এটাকে আবার 4 স্কোয়ার তার হোল স্কোয়ার করতে পারি, মানে 4 4 16 তার স্কোয়ার। আর 16 স্কোয়ার মানে কত হয়ে গেল? 256। এরকম স্টেপ বাই স্টেপ আমরা করতে পারি। 256 আর 8 যোগ হবে কত হবে? 264। আর এখানে 3 আছে, তো 3 দিয়ে কাটাকুটি হবে, 3 দিয়ে কাটা যাবে, দেখে নিচ্ছি। 3 8 24 হতো, তাহলে 26 থেকে 24 গেলে 2, 2 আর 4, তাহলে 3 8 24, 88। x is equal to 88 চলে আসে। তো প্লাস দিয়েও একটা এরকম দেখালাম যে প্লাস দিয়ে এরকম হতে পারে, আমরা স্কোয়ার প্লাস আকারে যদি থাকে আমরা এরকম করে কমনও নিতে পারি, ভেতর থেকে কমন নিয়ে বাইরে কাটাকুটি করে দিলাম, ঠিক আছে। কিন্তু আবারও বলছি, এটার জন্য কিন্তু পার্সেন্টেজের ওই মানে তোমার ইয়েটা খুব হওয়া দরকার, স্কোয়ার কিউব গুলো কিন্তু খুব ভালো করে রপ্ত থাকাটা খুব দরকার। হুম। এটাকে আর কি করা যেতে পারে, দেখি ভালো কোশ্চেন আর কেমন কি আছে প্র্যাকটিস করানোর মতন। পার্সেন্টেজ ওরিয়েন্টেড কিছু কোশ্চেন আমরা একটু দেখি, আর একটু পার্সেন্টেজের উপর গ্রিপটাকে স্ট্রং করার জন্য। ধরো এখানে 115% অফ 360 বললাম, প্লাস 180% অফ 270 বললাম, ইজ ইকাল টু এক্স ইন্টু 225 বললাম। হলো? ক্লিয়ার? হতেই পারে। মজার বিষয় একটা এখানে তোমাদেরকে দেখাই, দারুণ একটা খুব মজার বিষয়, হেভি মজা লাগবে, দেখো। তোমরা কি জানো আমরা এই যে ধরো এটাও তো মাল্টিপ্লিকেশন আছে পুরোটা, এবং এটাও পুরোটা মাল্টিপ্লিকেশন আছে, মাঝখানটা প্লাস আছে, এবং এদিকটা তো মাল্টিপ্লিকেশন আছে। তোমরা কি জানো আমরা এর মধ্যে কমন নিয়েও কাটাকুটি করতে পারি, পার্সেন্টেজের মধ্যে কমন নিয়েও করতে পারি। দেখো কি করতে পারি। 115% অফ 360 মানে আমি বলতে পারি 360% অফ 115। আবার 180% অফ 270, এটা তো আছেই। তো 180% আছে, 360% আছে। ভালো করে বুঝবো, ভালো করে বুঝবো যে এটাকে আমি আর লিখছি না, কিন্তু তোমার মাথায় এটা প্রসেস করার চেষ্টা করো। এখন থেকে যদি চেষ্টা করো মাথার মধ্যে জিনিসগুলোকে প্রসেস করার, তাহলে করে কিন্তু মেন্টাল ক্যালকুলেশনটা স্ট্রং হবে। মাথায় প্রসেস করার চেষ্টা করো। আমি ধরে নিলাম ওটা 360% আর এটা 180%। তো একটা কাজ করতে পারি, এই দুটো থেকে টোটাল এই পুরো 180% এটাকেই কমন নিয়ে নিচ্ছি, মানে পার্সেন্টেজটা তো বাইরে চলেই আসছে, আর 180টাকেও কমন নিচ্ছি। তাহলে এখানে ভেতরে কত পড়ে থাকা উচিত? এখানে থাকা উচিত তোমার 115 ইন্টু 360 থেকে 180 গেলে 2 থাকা উচিত। আচ্ছা, এটা একটা সেপারেট পার্ট রাখলাম। আচ্ছা, প্লাস এটা কত থাকা উচিত? 180%টা পুরোটাই কমন, তার মানে শুধু এখানে কত থাকবে? এখানে শুধু 270 পড়ে থাকবে, 270 অনলি পড়ে থাকবে। গট ইট? এ বলো, এই স্টেপটা সবাই বুঝতে পারলে নাকি বলো? এটা একটুখানি প্রসেস করতে প্রবলেম হলেও হতে পারে, যদি কারো অসুবিধা থাকে জানাও আমাকে। হ্যাঁ, আরেকবার বলুন। হুম, অবশ্যই বলবো। 115% অফ 360 ধরো রয়েছে, পার্সেন্টেজটা কিছুই না। পার্সেন্টেজটা হচ্ছে ধরে নাও একটা মাল্টিপ্লাইড ফ্যাক্টর, মানে ধরো এক্স যদি থাকে, এক্স ধরো 2x আছে, 2 আর এক্স কিরকম গুণ অবস্থায় আছে, ঠিক তেমনই ধরো 2% আছে, তো পার্সেন্টেজ মানে কি 2 ইন্টু 1/100। এই 1/100টাই তো পার্সেন্টেজ, এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তো আমরা পার্সেন্টেজটাকেও আমরা কমন নিতে পারি। এবার 115% অফ 360, এটাকে ধরে নাও না মনে মনে যে 360% অফ 115, পারি তো ধরতে। এবং কি করছি, এখানে 360%, এখানে 180%, আমি টোটালটা থেকে 180%, এই 180%টাকে বার করে দিচ্ছি। তাহলে পার্সেন্টেজের হাওয়া চলে গেল। 360 থেকে 180 কমন নেওয়া মানে 2 পড়ে থাকলো, ইন্টু দিয়ে এখানে 115 ছিল, 115টা পড়ে থাকলো। ওকে, প্লাস যেমন আছে আসলো, 180% পুরোই বাইরে চলে এসছে, তাই এখানে 270 টুকু কেবলমাত্র পড়ে থাকলো। আর এই সাইডে কিছুতে চেঞ্জ হয়নি। বোঝা গেল? হ্যাঁ। সবাই বুঝতে পারছে? ওকে, তাহলে আমরা কন্টিনিউ করবো ওখান থেকে। কি করা যায়? আগে এটা মুছে দিই। আচ্ছা রাজন্য, তোমার কি ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে? না, এখনো হয়নি। আচ্ছা আচ্ছা।
তোমাদের বোধহয় ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পর তারপরে মনে হয় তোমাদের ফাইনাল সার্টিফিকেট আছে না? হ্যাঁ, আরো 1 বছর পর, মানে ওই ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 2026 এরকম হ্যাঁ, হবে। মানে ওই প্রভিশনাল কোনো সার্টিফিকেট মনে হয় দিয়ে দেয়, তারপরে মনে হয় ফাইনাল সার্টিফিকেট মনে হয় তোমার পরে আসে। হ্যাঁ, প্রভিশনালটা 4 মাস পর পেয়ে যায়, আর ফাইনালটা পেতে আরো 1 বছর। আচ্ছা, তোমার কি ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আচ্ছা। হুম। আচ্ছা, তো 180% অফ, এত আচ্ছা, ভালো কথা, চলো। আচ্ছা, উম এবার কি হচ্ছে এখান থেকে? 18/10 করতে পারি এটাকে, করলাম। মানে 18/10 কেন? কারণ 180/100 হলে পরে দুটো শূন্য ক্যান্সেল হয়ে 18/10 থাকবে। এইগুলো কিছুটা মাইন্ড ক্যালকুলেশন, ঠিক আছে, মনে মনে এইটুকুনি জিনিস মনে মনে আমরা পারবো, চিন্তা নেই। এগুলো আমাদেরকে পারতে হবে। 115 × 2 কি হয় ডবল করলে? 230 হয়। 230 আর 270 যোগ করবো, কেমন হবে? 230 প্লাস 200 430, তার সঙ্গে করবো 70 যোগ, কত হবে? 500। বসিয়ে দিলাম 500, হয়ে গেল কমপ্লিট। ইন্টু এক্স ইন্টু 225। ওকে, আমরা পার্সেন্টেজটা না তুললেও কোনো প্রবলেম হতো না, কারণ 500 দুটো শূন্যকে আলটিমেটলি ক্যান্সেল আউট হয়েই যেতে হতো, হতেই হতো। যাই হোক, ঠিক আছে, করে দিয়েছি যখন, বাদ দাও। আচ্ছা, এটা কত করা যেতে পারে? প্রথমত 5×10=50 করলাম, 5×4=20, 5×5=25, এটা জানি 15² 225 হয়, কিন্তু 15 দিয়ে এখানে ডাইরেক্ট কিছু কাটছে না বলে কিছু আর মাথা ঘামাচ্ছি না। 9×2=18, 9×5=45, এটা হলো 5×2=10 হলো। তাহলে এক্স ইজিক্যাল টু আলটিমেটলি কত পড়ে থাকলো? 2×4, অনলি 4 পড়ে থাকলো। বোঝা গেল জিনিসটা? দেখো এই জিনিসটা, সবাই কি মতামত পোষণ করছে এই ব্যাপারে। এটাকে আরো একরকম ভাবে করা যায়, এটাকে কনফার্ম করো, তাহলে আমি আরেক রকম ভাবে তোমাদেরকে দেখাচ্ছি। একই কনসেপ্টটা একই। তাহলে আমি দেখলাম এই 500 করে আমি নিজে নিজে মনে মনে ভাবছিলাম, হুম। করে দেখছি আমার আনসারটা মিলছে না কেন জানো। এই বাবা, কেন মিলবে না? মানে 500 এদিকে হলো, আর হুম। এদিকে 180 আছে, তো হুম। দুটো শূন্য চলে গেল এদিকে। তাহলে 180 × 5 থাকা নষ্ট উচিত হয়ে গেল, নর্মালি। নর্মালি নষ্ট দেখো, হয়ে গেল। 180 × 5, 5×18=90, 900ই করে দিলাম, চলো তোমার সুবিধার্থে 900ই করে দিলাম। এক্স আর ইন্টু ওদিকে 225টাকে 15 স্কোয়ার রাখলাম, তাই তো? 45 দিয়ে কেটে যাচ্ছে, এই 45 এই গেলে 925, 9 × 25 করে কেটে যাচ্ছে, এদিকে 100 ওদিকে 25। দরকার কি, 15 স্কোয়ার ধরে নি একবার। হ্যাঁ, 25 আর 100, হ্যাঁ এবার কাটছে, 15, হ্যাঁ। 15×6=90, 60, 15×4=60, এরকম করেও করতে পারি। এক্স ইজিক্যাল টু 4 হলো, এবারে মিললো। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে মোটামুটি সবাই নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা। এটার আর একটা অল্টারনেট অ্যাপ্রোচ দেখাচ্ছি। আমরা যে পার্সেন্টেজটা পুরো কমন নিয়ে এত সব যে করলাম, এটাও করা যায়, আবার এভাবেও করা যায়, যেটা দেখাচ্ছি। এবার পরীক্ষায় তোমরা কি করবে? দাদা এত রকম যে প্রসেস বলছো, আমরা কি করব? যেটা তোমার মাথায় আগে স্ট্রাইক করবে। এবার অঙ্ক ভালো করতে চাইলে একটা, যে অঙ্ক কেন, এটা লাইফের যে কোনো জিনিস, অঙ্ক হচ্ছে একটা স্কিল আর কিচ্ছু না। অঙ্ক করা হচ্ছে একটা স্কিল। যেমন কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচ করতে পারে, কিন্তু অঙ্ক হচ্ছে একটা স্কিল, ঠিক আছে? স্কিলস, তুমি কাউকে দেখে যদি মোটিভেটেড ফিল করো, বা মনে করো যে ভাই আমাকে এই জায়গাটায় পারদর্শী হতে হবে, হামকো ऐसा बनना पड़ेगा, এইটা যদি মনের মধ্যে একটা তাগিদ আসে, ইন দ্যাট কেস তুমি অটোমেটিক সেই জায়গাটায় নিজেকে ইমপ্রুভ করার জন্য ধাবিত হবে। আমার যেমন মিউজিকে প্রচন্ড ইন্টারেস্ট, কিন্তু কোনো কালে শেখার সুযোগ হয়নি। এবার লাইফে একটা জায়গায় নিজেকে একটা পয়েন্টে যখন ক্যারিয়ার তৈরি করছি, তখন তো অন্যদিকে তো ধাবিত হওয়ার সুযোগ নেই। তো একটা পয়েন্টে ভেবেছিলাম যে ভাই একবার লাইফে দাঁড়িয়ে গেলে পরে হামকো এ শিখনা পড়েঙ্গা। তো এখন যে কারণে আমি সময় দিচ্ছি, এখন আমি শিখছি, যে কারণে আমার ভালো লাগছে, আমি এনজয় করছি ব্যাপারটাকে। কাউকে যখন ভালোভাবে ভালো কিছু বাজাতে দেখছি, তখন আমার মনে হচ্ছে ভাই এই স্টাইলটা তো আমাকে শিখতে হবে, এটা তো আমার চাই। ওরা ভাই এত কিছু জানে, এটা তো আমাকে জানতে হবে, এটা তো ভাই আমার চাই। তো এই যে এটা আমাকে জানতে হবে, এটা আমাকে করতে হবে, কেন মনে হয়? আমার পার্সোনালি জিনিসটা খুব কুল লাগে। এক কথায় বলতে গেলে আমার জিনিসটা খুব কুল লাগে, বেশ ভালো লাগে। আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে, দ্যাটস ইট। তো ম্যাথমেটিক্স করার ক্ষেত্রে আমার এটাই মনে হতো, ভাই এই স্যার কি ভালো করে দিচ্ছে, এটা তো আমাকে এই অ্যাপ্রোচটা শিখতেই হবে, এই টেকনিকটা তো আমাকে জানতেই হবে।
ভাই জিনিসটা কি কুল লাগছে ভাই, আমি যেটাকে 8-10 লাইনে ভাবছি এই স্যার দু লাইনে নামিয়ে দিল, 1 লাইনে নামিয়ে দিল। কি জিনিস রে ভাই! তো এই ব্যাপারটা না, এই ওয়ে অফ থিংকিংটা তোমাদের একটু চাই, তাহলেই ম্যাথস ইমপ্রুভ হয়ে যাবে। যারা ম্যাথস নিয়ে ভয় পায় আমি তাদেরকে শুধু এইটুকুনি বলি যে জাস্ট এই ওয়ে অফ থিংকিংটা রাখো মনের মধ্যে। এবার দেখো মজাটা, দেখো দুটো এখানে মাল্টিপ্লাইড ফর্মে আছে, এটাও দুটো মাল্টিপ্লাইড ফর্মে আছে, এখানেও মাল্টিপ্লাইড ফর্মে আছে। আমি কি বললাম, আমরা বাবু কাটাকুটি করতে পারি, করি কাটাকুটি করি। 3 দিয়ে কাটছি ধরো, 3 7 21, 3 5 15 কাটলাম, 3 12 36 120 কেটে দিলাম, হয়ে গেল। প্লাসটা বাদ দিয়ে শুধু মাল্টিপ্লিকেশন গুলোর মধ্যে কাটাকুটি হবে, খেয়াল রাখবে কিন্তু। আচ্ছা আর কি কাটতে পারি, আরো অনেক কিছু কাটার আছে। 5 15 75 কাটতে পারি, 5 দুগুণে 10, এটা 23% হয়ে যাবে, এরকম কাটতে পারি। আর কি কাটতে পারি, 15 8 এ 120 কেটে দিতে পারি, হয়ে গেল 8। এরকম করেও কাটতে পারি, কাটতে পারি তো, পারি। কাটলে দুদিক দিয়ে কাটবো না, এই 180 এই দিকেরটাও তো কাটতে হবে। ওপস, দেখলে হ্যাঁ, 270টাও তো কাটবো। দেখলে দেখলে আমি তোমাদেরকে বলতে গিয়ে আমি, ভেরি গুড, তোমরা এটা যে নোটিস করেছো দ্যাটস ভেরি গুড। এটা আমি 1.0 ব্যাচে আগের দিন খুব বকছিলাম এই কারণে, কারণ ওরা নোটিস করছিল না। ভেরি গুড। আর এটা থেকে এটাও প্রমাণিত হয় যে তোমাদের ম্যাথস এর বেসিক কনসেপ্ট অনেকটা ভালো জায়গায় আছে। অবভিয়াসলি দুদিকেই কাটতে হবে, তার কারণ আমরা যে কাটাকুটিটা করছি তার মানে হচ্ছে কি বলতো, এই দুটো রাশি থেকে কমন নিচ্ছি একটা এবং সেই কমন ফ্যাক্টরটাকে কাটছি, ওই হিসাবে অবশ্যই দুদিকেই কাটতে হবে। কাটি, 5 দিয়ে কাটছি ধরো, 5 4 20, 5 5 25, এবং এটাকেও কাটছি ধরো, এবং এটাকেও কাটছি, এটাকে ধরো আমি 23 বানিয়ে দিলাম। আর এটা কাটছি 5 5 25, 2 শূন্য 5 4 20, 54, এরকম কিছু একটা চলে আসলো, ভালো কথা। 3 দিয়ে কাটছি ধরো, 3 15 45, এটা হবে 3 18 54, এটা করলাম 3 12 36 120। আর কি করা যায়, আর কি করা যায়, একটু ছোট করে কাটি, 3 5 15, এটা করে দিলাম ধরো 3 6 18 60, এটাকেও কাটতে পারি কিন্তু জাস্ট পার্সেন্টেজটাকে মাথায় রাখতে হবে। 3 দিয়ে কেটেছি, এটাও কাটলাম, 3 4 12 40 করে দিলাম। চলো আর কি কাটবো, আরো কাটবো, আমার কাটতে ভালো লাগছে, 5 কাটবো, 5 12 60 করে দিলাম, এবং 5 8 40 করে দিলাম, ব্যাস এত দূর অব্দি হয়ে গেল। আর আমার কাটাকুটি দরকার নেই, সব ক্যান্সেল আউট হয়ে গেছে। গট ইট? এবার কি অবস্থা এসে দাঁড়ালো, 23, আলটিমেটলি দাঁড়ালো কত, আলটিমেটলি এক্স ইজ ইকুয়াল টু দাঁড়ালো, একটা দাঁড়ালো 23% অফ 8 দাঁড়ালো, প্লাস আর একটা দাঁড়ালো তোমার কত, 12% অফ 18, এরকম দাঁড়ালো, তাই তো? এটাই দাঁড়ালো এখান থেকে, হ্যাঁ কি না? এবার নর্মালি পার্সেন্টেজটাকে তুমি কমন নিয়ে বাইরে বার করো, পার্সেন্টেজ মানে ইন্টু 1/100, 1/100টাকে আপাতত কমন নিয়ে বাইরে বার করো, সিম্পল এগুলোকে হিসাব করো। 23 ইন্টু 8 কত হবে, 8 দুগুণে 16, 100, মানে 8 20 160, 8 3 24, তাহলে একটা দাঁড়াবে 184। আর এটা কত দাঁড়াবে, 12 ইন্টু 18, 18 10 180, এবং 18 দুগুণে 36, তাহলে এটা দাঁড়াবে 216। 216 ভালো কথা হোক। তাহলে 184 আর 16, 194 হচ্ছে 200, আর 200 200 যোগ করলে হবে 400, তাহলে 1/100 ইন্টু হলো 400, কাটাকুটি করলে পড়ে থাকলো 4। একই অ্যান্সার আসলো, আগের বারেও 4 এসেছিল, এবারেও 4 আসছে, সেম সেম। তো আমরা এইভাবেও করতে পারি কিন্তু, হুম। হ্যাঁ, কিন্তু ওই যে জিনিসটা কাটাকুটির জায়গাটাতে কমন ফ্যাক্টর নিয়ে দুটো সাইডেই কাটতে হবে, দুটো ফ্যাক্টরকেই কাটতে হবে, এটা যেন ভুল না হয়। এটা বেশি ইজি মানে আগের থেকে। অবভিয়াসলি এক একটা কোশ্চেন করার এক এক রকম অ্যাপ্রোচ। এই যে তো ফার্স্ট আমার অ্যাপ্রোচ, আগেরটা বেশি সিম্পল লাগলো, মানে মানে বেশি বেশি কাটাকুটি, বেশি বেশি এই অনেক স্টেপ কম হলেও মানে করতে হচ্ছে অনেকক্ষণ ধরে। আর এটাতে কিন্তু 180 কমন নিয়ে অনেক তাড়াতাড়ি এইটুকু একবার মাল্টিপ্লাই করতে হচ্ছে। এবার এটাই হচ্ছে ব্যাপার, দেখো মাল্টিপল অ্যাপ্রোচ ফর মাল্টিপল কন্ডিশনস, ফর মাল্টিপল ইন্ডিভিজুয়ালস, ফর মাল্টিপল টাইপস অফ কোয়েশ্চেন্স। আমি বলছি না যে এই দুটোর মধ্যে যে কোনো অ্যাপ্রোচ এই কোশ্চেনের জন্য আইডিয়াল, এর থেকেও বেটার অ্যাপ্রোচ হতে পারে, বাট এই দুটো অ্যাপ্রোচে এই কোশ্চেনটা খুব ভালোভাবে সলভ হচ্ছে। এবার এই অ্যাপ্রোচ গুলো যে যত ভালো নামাতে পারে, দেখা যাচ্ছে রাজন্য হয়তো সেকেন্ড অ্যাপ্রোচটা ভালো নামাতে পারছে, ওর জন্য ওটা ভালো। দেবাঞ্জন দেখা যাচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচটা ভালো নামাতে পারছে, এটা তার জন্য ভালো। ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার অ্যাট অল। হুম, তুমি যেমন করে নামাতে পারো তুমি তেমন করে করো, কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, আমাদেরকে অ্যাওয়ারনেসটা সবকিছু রাখতে হবে, দুটো টেকনিকটাই আমাকে জানিয়ে রাখতে হবে, কারণ এমন কোনো কোয়েশ্চেন আসতে পারে যেখানে দেখা যাচ্ছে হয়তো সেকেন্ড টেকনিকটা একটু বেশি কার্যকর, এমন কিছু কোয়েশ্চেন আসতে পারে সেখানে দেখা যায় ফার্স্ট টেকনিকটা একটু বেশি কার্যকর। মানে আমরা সব রকম তীর চালাতে শিখবো, অ্যাকর্ডিং টু দ্য টার্গেট, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। আমরা পিক করব যে আমরা এই তীরটা চালাবো না ওই তীরটা চালাবো।
এবার ধরো কন্ডিশন এমন এসছে যেখানে আমাকে সেকেন্ড, তুমি দেখাচ্ছে ফার্স্ট কাইন্ড অফ তীর চালাতে বেশি এক্সপার্ট, সেকেন্ড তীরটা তুমি অত ভালো চালাতে শেখোনি, কিন্তু কন্ডিশন এমন পড়ে গেছে যে তোমাকে সেকেন্ড তীরটাই চালাতে হবে, ফার্স্ট তীর ওখানে কাজ করবে না, কি করবে তখন? তো তোমাকে চুপ করে বসে থাকতে হবে। ওইটি যেন না হয়। হুম, ওইটি যেন না হয়। ওই জন্য অর্জুনকে সবাই এত মহান ধনুর্ধর বলতো কেন? কারণ অর্জুন সব রকম স্কিলসে, মানে তীরন্দাজিতে সব রকম স্কিলসে এক্সপার্ট ছিল। ওর কোনো রোগ টোক ছিল না, ব্রহ্মাস্ত্র চালাতেও জানতো, ব্রহ্মাস্ত্রকে ক্যান্সেল করতেও জানতো। হুম, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা দেখি এখান থেকে আর কি কোশ্চেন তোমাদেরকে দেওয়া যেতে পারে। কটা হোমওয়ার্ক কোশ্চেন দেবো তোমাদেরকে, ভালো ভালো, দেখি তোমরা কেমন পারো, আশা করছি পারবে। একটু পার্সেন্টেজ ওরিয়েন্টেড কিছু হোমওয়ার্ক কোশ্চেন সেট করে দিই। তো এই পেজটা একটু ইউজ করছি আমি এখন। তো এই পেজটা তোমরা একটুখানি হোমওয়ার্কটা নিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট, আগের পেজে দুটো হোমওয়ার্ক দেওয়া আছে সেগুলো স্ক্রিনশট নিয়েছো, এটারও স্ক্রিনশট হলে নিয়ে নেবে। আমি যখন বলছি 36% অফ 250 ইন্টু ইন্টু 18% অফ 50 ইজ ইকাল টু এক্স প্লাস 10, এটা একটা কোশ্চেন গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে, আমি এগুলোর অ্যান্সার গুলো না ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি যাতে করে তোমরা ভেরিফাই করতে পারো নিজেরা। এক্স ইজ ইকাল টু এখানে অ্যান্সার আসবে 800। হুম, আবার কিছু অ্যান্সার হয়তো 19-20 একটু ভুলও থাকতে পারে, হ্যাঁ, তো সেটা একটু তোমাদেরকে দেখতে হবে। যদি অ্যান্সার মিসম্যাচ করে তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা ক্লাসে চেক করে নেবো কি অ্যান্সার আসছে। আপাতত আমি দিয়ে রাখলাম। দাদা তোমার এই পপ আপটা কখন হয়, ব্যাক করলে এরকম কিছু? কোন প্রভাবটা বলো তো? এই মাঝে মাঝে কিপ কিপ অর না না ক্যান্সেল। না না, ওইটা ওইটা হয় একটা, এটা একটা গ্লিচ, এটা একটা গ্লিচ। কি হয় অ্যাকচুয়ালি, যখন এই স্ক্রোল করতে করতে ফাইনাল পেজে চলে এসে পরে যখন নেক্সট পেজটা দেবো, তখন ওরা স্লাইড শোটাকে এন্ড করে দেয়, যে কারণে। এবার এটা হচ্ছে কি, আমি কিছুই প্রেস করছি না, বাট অটোমেটিক স্লাইডটা তোমার হচ্ছে এন্ড হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, এটা একটুখানি ডিস্টার্বিং, আমি জানি। হুম, তো এটা আমি আপাতত যেটা ইউজ করছি আমার উইন্ডোজ এর সঙ্গে এসেছিল, পাওয়ার পয়েন্ট 2021 বোধহয়, এটা 21 না 22 না 23 কিছু একটা হবে। কিন্তু এটা হচ্ছে মানে প্রিমিয়াম ভার্সনটা, ঠিক আছে? বাট এটাতে একটুখানি প্রবলেম লক্ষ্য করছি। পাওয়ার পয়েন্ট 2016 যেটা ছিল, মানে ওটাকে কি বলে, পাইরেটেড যে মানে কি হ্যাঁ, একটা ক্র্যাশড ভার্সন ওইটা চলে যাবে। হ্যাঁ, পাইরেটেড বা ক্র্যাকড ভার্সন যেগুলো, হ্যাঁ, আমি 2016 ক্র্যাক ভার্সন আমার কাছে ছিল, ওইটাতে আমি করতাম, কিন্তু ওটাতে আবার পেন অ্যানোটেশনস করলে উইন্ডোজ ইঙ্ক সাপোর্ট করতো না। এখানে যেমন লেখাটা সুন্দর হচ্ছে না, মানে প্রেসার সেন্সিটিভ আচ্ছা রাইটিং আচ্ছা। হচ্ছে, ওইটা ওখানে হয় না অতটা বেশি, ওই জন্য ওটাকে আমি এখন ইউজ করি না আর। হুম, এটা জানি না, আমার হয়তো যে রাইটিং বোর্ডটা ইউজ করছি সেটার জন্য হতে পারে। এটা একটু দিলাম। আচ্ছা, percent of 850, 140 percentage of 850 into 480 divided by 340 plus 1, এটার ইজিক্যাল টু কত হবে? ধরো এরকমই কোশ্চেনটা আছে। আরেকটা 37.2% অফ 7,200 প্লাস 35। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা লিখছি সেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সবাই, নাকি দেখতে অসুবিধা হচ্ছে? পারছি। হ্যাঁ, দেখতে আচ্ছা, এইগুলো হচ্ছে তোমার 1 3 4 5 6, মোট 6টা দেওয়া রইলো, ঠিক আছে?
আচ্ছা, ও হ্যাঁ, এগুলোর আগেরগুলোর আমি অ্যান্সার গুলো লিখে দিইনি। অ্যান্সার গুলো আমি লিখে লিখে দিচ্ছি যাতে তোমাদের ভেরিফাই করতেও সুবিধা হয়। এখানে এই সেকেন্ড অ্যান্সারটা আসছে এক্স ইজ ইকুয়াল টু কত, এটা আসছে তোমার কত কত 5 আসছে, 5। পরেরটার অ্যান্সার হওয়া উচিত এক্স ইজ ইকুয়াল টু 40, 40 হওয়া উচিত। আচ্ছা, তারপরেরটার অ্যান্সার হওয়া উচিত এক্স ইজ ইকুয়াল টু, এটা হওয়া উচিত, তারপরেরটা 41 হওয়া উচিত, তারপরে এক্স ইজ দাদা ইকুয়াল টু, যে স্পিডে আনসার গুলো লিখছি ওই রকম স্পিডে হয়ে পড়া সম্ভব? মানে কোশ্চেন, মানে কোশ্চেনটা দেখে দেখেই অ্যান্সার গুলো লিখে দিচ্ছি সেই স্পিডে। না না, আমি বলছি আনসারটা সলভ করাটা মেন্টালি এরকম স্পিডে করা যাবে? মানে মানে বুঝলাম না, মানে আমি বলতে, মানে তুমি যেটা বলতে চাইছো সেটা কি এরকম যে মানে কোশ্চেনটা জাস্ট লেখা আছে আর আমি দেখে দেখেই জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি এরকম টুকুস টুকুস করে, মানে কোশ্চেনটা দেখা মাত্রই আমি অ্যান্সার এরকম লিখে দিচ্ছি, এরকম বলছো? হ্যাঁ মানে মেন্টাল স্পিডটা অত সলভিং স্পিডটা ওরকম আনা যাবে? না না না, ওটা ওটা আমি মিথ্যা কথা বলবো না, ওটা হচ্ছে আলাদা জিনিস। যে আমি জানি না হিউম্যান ক্যালকুলেটর হওয়ার কোনো রকম ট্রেনিং হয় নাকি, তাহলে করে হয়তো হতে পারে, আদারওয়াইজ এত ফাস্টও করা যায় না ভাই, হনেস্টলি। হ্যাঁ হয়, এই কোশ্চেন গুলোতে হবে না, বাট যখন তোমরা অনেকটা শিখে যাবে তখন আরআরবি লেভেলের কিছু কিছু কোশ্চেন আমি দেখাবো, আরআরবি ক্লার্কে আসে বা কিছু কিছু সিম্পলিফিকেশন আসে এরকম একদম বিনা পেন পেপার ইউজ করে একদম দেখেই অ্যান্সার করা যায়, এটা হয়। কিন্তু তখন নাম্বারস গুলো অনেকটা সিম্পলিফাইড থাকে, এত এইরকম নাম্বার তোমার হবে না, ওই জিনিসটা বুঝতে পেরেছো? ওকে, বোঝা গেল? হ্যাঁ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি এখানে আপাতত আজকে এন্ড করছি। তোমরা এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করো। হুম, হোমওয়ার্ক গুলো তোমরা কমপ্লিট করো, রেকর্ডিংটা এখানে